স্যার, আমায় ডেকেছিলেন? আরে উষা, এসো এসো। আচ্ছা, এই লেটেস্ট সিরিয়াল কিলিং এর অ্যাসাইনমেন্টটা তুমিই দেখছো, তাই না? আয়রন ম্যান? ইয়েস স্যার। আমাকে একটু ব্রিফ দাও তো। খবরটা পাবলিক খুব খাচ্ছে দেখছি। এটাই এখন আমাদের টপ প্রায়োরিটি হওয়া উচিত। অথচ বেশ কিছুদিন আমাদের কাগজে আয়রন ম্যানকে নিয়ে কোনো স্টোরি যাচ্ছে না। এদিকে অন্যান্য কাগজগুলো তো প্রায় কিছু না কিছু লিখেই যাচ্ছে দেখছি, মানে অল্প হলেও লিখছে। কি করছো বলো তো তোমরা? স্যার, নতুন কোনো ডেভেলপমেন্ট না থাকলে কি লিখবো বলুন তো? এবার তো তাহলে নিজেরাই একটা ঘটনা ঘটিয়ে সেই নিয়ে স্টোরি করতে হয়। আর অন্যান্য কাগজ আবোল তাবোল অনেক কিছু লিখতেই পারে। দিনবাণী কি সেটা করতে পারবে? সুশীল সমাজ ছিঁড়ে খাবে না? তা রাখো তোমার সুশীল সমাজ। সবাই রগ রগে সিরিয়াল কিলিং এর গল্প গোগ্রাসে গেলার জন্য মুখিয়ে আছে, বুঝলে? যাকে আমায় বলো তো, লাস্ট খুনটা কবে হয়েছে? একটু ডিটেলস দাও। দিন 10 আগে। ওই একই ব্যাপার, ফাঁকা বাড়িতে সুন্দরী মহিলার মাথা থেঁতলে খুন। এই নিয়ে 6টা হলো। বাবা, অনেকগুলো হয়ে গেল তো। তাই এবারেও কি ইয়ে চুরি টুরি করেছে কিছু? 2টোই না গার্মেন্ট মিসিং। প্রত্যেকবারই কি এমন করছে? ইয়েস স্যার। আচ্ছা, কি কি প্যাটার্ন এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা গেছে? প্রথমত, যারা খুন হয়েছে তাদের প্রত্যেকেই ঘোর যুবতী, সুন্দরী এবং বিবাহিতা। খুনের সময় সকলেই বাড়িতে একা ছিল, আর কেউই ধস্তাধস্তি তো দূর, টুঁ শব্দটি পর্যন্ত করতে পারেনি। তাই প্রতিবেশীরা কেউই কোনো চিৎকার টিৎকারও শোনেনি। এছাড়া খুনের কায়দাও মোটামুটি একই। প্রতি ক্ষেত্রেই পাঁচিল টপকে কোনো কৌশলে দরজার ছিটকিনি খুলে ঘরে ঢুকেছে, অথবা দরজায় আলতো টোকা দিয়ে মেয়েটিকে দরজা খুলতে প্ররোচিত করেছে। কারণ 3টে কেসে মৃতদেহ পাওয়া গেছে রক্তাক্ত বিছানায়। হয়তো শিকারকে ঘুমন্ত অবস্থাতেই খতম করেছে খুনি। আর অন্য 3টে ঘটনায় দেহ পড়েছিল দরজার কাছেই, মেঝেতে। আর প্রত্যেক ক্ষেত্রেই মেয়েগুলোকে যেন দুর্মুষ পেটানো হয়েছে। তারা মারা যাওয়ার পর তাদের ঘর থেকে সায়া অথবা ব্রেসিয়ার, যা হোক কিছু একটা নিয়ে সরে পড়েছে খুনি। আরও কিছু মিল আছে ঘটনাগুলোর মধ্যে, যেমন কোনো ক্ষেত্রেই কোনো অচেনা হাতের ছাপ পাওয়া যায়নি। তাছাড়া 6জন মেয়ের একজনকেও খুনির হাতে লাঞ্ছিত হতে হয়নি। হ্যাঁ, মানুষ হিসেবে অন্য মানুষের হাতে বেধড়ক মার খেয়ে প্রাণ হারানোটা যথেষ্ট লাঞ্ছনার কিনা তা অবশ্য তর্ক সাপেক্ষ। প্রতিবেশীরা কেউ কিছু শোনেনি বললে, কিন্তু দেখেছে কি? মানে একজনও আই উইটনেস পাওয়া যায়নি যে খুনিকে চিনতে পারবে? হ্যাঁ, একজনের খোঁজ পুলিশ পেয়েছে। 5 নম্বর ঘটনাটা যে বাড়িতে ঘটেছিল তার মালকিন। ভদ্রমহিলা দোতলায় থাকেন। একতলায় স্বামীর সঙ্গে ভাড়া থাকতো যে মেয়েটি, সেই খুন হয়েছে। তবে উনি প্রত্যক্ষদর্শী হিসেবে খুব একটা ভরসাযোগ্য নন। দোতলার বারান্দা থেকে খুনিকে এক ঝলক দেখেছেন বটে, কিন্তু রাত 2:30-এর সময়, চাঁদের ঘোলাটে আলো এবং পেছন থেকে। মহিলার বয়সও 50-এর ওপর, কাজেই চোখের সমস্যাও থাকতে পারে। টু মেনি ইফস অ্যান্ড বাটস। কিন্তু উনি দেখেছেনটা কি? দেখেছেন বেশ লম্বা একটা লোক, হাতে একটা ছোট ব্যাগ নিয়ে বাড়ির উঠোন পেরিয়ে মেন গেটের দিকে যাচ্ছে। তার গায়ে কালো অথবা গাঢ় নীল রঙের ঢোলা জামা আর চাপা প্যান্ট। ভদ্রমহিলা এত ভয় পেয়ে যান যে চেঁচাতেও পারেননি। চেঁচালে প্রতিবেশীরা কেউ শোনার আগেই খুনি শুনতে পেত। কাজেই ভালোই করেছেন। লোকটা চলে যাওয়ার অনেকক্ষণ পর ভদ্রমহিলা নিচে গিয়ে ওই বিভৎস দৃশ্য দেখেন এবং পুলিশে খবর দেন। এই তো, তা খুনির এই ডিটেলসগুলো নিয়ে একটা মার্কাটারি স্টোরি করছো না কেন? স্যার, আপনার কি কিছুই মনে থাকে না? এই স্টোরি তো 5th মার্ডারের পরই চলে গেছে। আপনি অ্যাপ্রুভ করেছেন। ও, করেছি না? আসলে এত দিকে মাথা দিতে হয় তো, তোমরা আর কি বুঝবে। যাই হোক, নতুন কিছু কি আছে আমাদের হাতে এখন? আপাতত কিছু নেই। 6 নম্বর ঘটনাটা থেকে নতুন কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। পাওয়া যায়নি বললে কি করে হবে? যেটুকু যা পাওয়া গেছে সেটাকেই টেনে টুনে দৌড়ে মুচড়ে কিছু একটা বার করো না। 2-1 লাইন নতুন কথা হলেই চলবে, বাকিটা না হয় একই জিনিস একটু অন্যভাবে লিখে চালিয়ে দিও। উফ, এত বছর ধরে কাজ করে এইটুকু শিখতে পারলে না এখনো? সবকিছু হাতে ধরে শেখাতে হবে। কই দেখি মার্ডারগুলো কোথায় কোথায় হয়েছে একবার বলো দেখি। প্রথম খুনটা হয়েছিল মুরারি পুকুরের একটা ফ্ল্যাট বাড়িতে 1.5 মাস আগে। তারপর একে একে শ্যামবাজার, মানিকতলা, হাতিবাগান অঞ্চলে 2টো। আর এই লাস্ট ইনসিডেন্টটা হলো অরবিন্দ সেতুর কাছাকাছি। মোটামুটি সচ্ছল বা আপার মিডল ক্লাস ফ্যামিলির কম বয়সী বউদের টার্গেট করছে, রাইট? রাইট স্যার। তাহলে এর পরের খুনটা কোথায় হতে পারে বলে তোমার মনে হয়? দেখুন, খুনি মোটামুটি উত্তর কলকাতাতেই ঘোরাফেরা করছে, কিন্তু সবকটাই ঘটছে আধুনিক ফ্ল্যাটে, যেখানে হয়তো শুধু স্বামী স্ত্রী থাকে। অর্থাৎ বড় পরিবার বা পুরনো বাড়ির গল্প নেই। স্বামীরা অনেক সময় শহরের বাইরে থাকেন, নিহত স্ত্রীরা যে যার নিজের মতো কাজ করতেন অথবা করতেন না।
সব মিলিয়ে যদি বলতে হয় তাহলে আমি বলবো সল্ট লেক জায়গাটা আয়রন ম্যানের টার্গেটের মধ্যে থাকা উচিত। ইনফ্যাক্ট এখনো ওখানে কিছু হয়নি কেন, সেটাও একটা প্রশ্ন। এই তো ব্রিলিয়েন্ট, ঠিক আছে, কি সুন্দর একটা স্টোরি আইডিয়া দিলাম তোমায়। যাও ঝটপট লিখে ফেলো। স্যার, এরকম ভেগ স্পেকুলেশনের ওপর বানিয়ে বানিয়ে সাহিত্য করাটা কি ঠিক হবে? হয়তো আতঙ্ক ছড়াবে না? নিজেদের রেসপন্সিবিলিটির কথা যদি বাদও দিই, লালবাজার থেকে এ ব্যাপারে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটা তো অন্তত মেনে চলতে হবে। না হলে বলুন, ইন্সপেক্টর সরকার আমাকে ধমকাতে এলে আমি আপনার ঘরে পাঠিয়ে দেবো। এই না না, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। তাহলে এক কাজ করো, সল্ট লেকে যে নেক্সট খুনটা হতে পারে এটা বাদ দিয়ে বাকি যে অ্যানালিসিসটা এইমাত্র করলে সেটা নিয়ে একটা রিপোর্ট করো। মোদ্দা কথা হলো আয়রন ম্যানকে নিয়ে এবার একটা কিছু দিতেই হবে, অনেক দিন হয়ে গেছে। স্টোনম্যানের পরে এটা আর একটা সেন্সেশনাল ক্রাইম, বুঝছো না? সাসপেন্সটা জিয়ে রাখতে হবে তো, নাকি? কলকাতায় এক সিরিয়াল কিলার বীভৎসভাবে হত্যা করছে নারীদের। স্টোনম্যানের পর এরকম কেস নাড়িয়ে দিয়েছে কলকাতাকে। এই টালমাটাল অবস্থায় এক সিনিয়র ক্রাইম রিপোর্টার কি পারবেন সামান্য ঝুঁকি নিতে? বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য অনিশ দেবের লেখা থ্রিলার সামান্য ঝুঁকি। অডিও নাট্যরূপ শতাব্দী ভট্টাচার্য, গল্প পাঠে বিদীপ্তা চক্রবর্তী। শুরু হচ্ছে সামান্য ঝুঁকি। আমার নাম উষা নয়, তবু অফিসে অনেকে আমায় উষা বলে ডাকে, কেন সেটা পরে বলা যাবে। আমার নাম এখানে প্রাসঙ্গিকও নয়, কিন্তু কাজটা গুরুত্বপূর্ণ। বাংলার প্রথম সারির খবরের কাগজগুলোর মধ্যে দিনবাণী অন্যতম, আর আমি সেখানকার একজন সিনিয়র ক্রাইম রিপোর্টার। এমনিতেই যে কোনো সাংবাদিকের কাজেই দিন রাতের কোনো ঠিক নেই, তার উপর শহরে খুন জখম বাড়লে তো হয়েই গেল। এই যেমন এখন একটা পাগল খুনি খুনের নেশায় মত্ত হয়ে কলকাতা শহরে এলোপাথারি খুন করে বেড়াচ্ছে। লোহার অস্ত্র দিয়ে সেই দুষ্কর্মটি সারে, তাই কাগজওয়ালারা তার গাল ভরা নাম রেখেছে আয়রন ম্যান। আর এই আয়রন ম্যানের চক্করেই আমায় সারাদিন নাকে দড়ি দিয়ে চরকি কাটতে হচ্ছে। আমাদের নিউজ এডিটর সুদেব চ্যাটার্জি মোটেই আমাকে মেয়ে বলে আলাদা খাতির করে না। লোকটার মায়া দয়া বলে কিচ্ছু নেই, একেবারে পাষণ্ড। সেই জন্যেই বোধহয় এই সিরিয়াল কিলারের রহস্য রিপোর্ট করার মহৎ কাজটা আমাকেই দিয়েছে। এমনিতে আমার রোববার ছুটি থাকে, তাই প্রায় প্রত্যেক রোববারই একবার করে বোনের বাড়ি হাজিরা দিয়ে আসার চেষ্টা করি। মাঝে মাঝে অবশ্য 2-1 সপ্তাহ বাদ পড়ে যায়, যেমন এই আয়রন ম্যানের সৌজন্যেও পড়েছে। মোটামুটি হাতের কাজগুলো মিটিয়ে সেদিন সন্ধেবেলা যখন ওদের বাড়ি যাচ্ছিলাম, বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে হঠাৎই খেয়াল হলো এদের এলাকাটাও তো বেশ নির্জন। বাড়িগুলো একটু দূরে দূরে, রাস্তাঘাটে বেশি লোক থাকে না, রাতের দিকে তো একেবারেই না। তারপরেই বিদ্যুৎ চমকের মতো মনে পড়লো এটা তো সল্ট লেক। কালকেই তো অফিসে সুদেবদাকে বললাম এই জায়গাটা আয়রন ম্যানের নেক্সট টার্গেট হতে পারে। মনটা হঠাৎ অস্বস্তি আর আশঙ্কায় ভরে উঠল। হয়তো এটা কিছুই না, সারাদিন ধরে এইসব খুন টুনের ব্যাপার নিয়ে পড়ে থাকলে যা হয় তাই। তবু এসব ভাবতে ভাবতেই গন্তব্যে পৌঁছে গেলাম। আরে আরে আরে, কি সৌভাগ্য! এবার এতদিন বাদে এলে যে, আমরা তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। আর বলো না, মিডিয়ায় চাকরি করার এই তো ঝামেলা। এসো এসো, ভেতরে এসো। এই মায়া, দেখো তোমার গ্রেট এল্ডার সিস্টার এসেছে। কাজের খুব চাপ যাচ্ছে বুঝি? হ্যাঁ, তা একটু যাচ্ছে বই কি। কোত্থেকে এক নতুন সিরিয়াল কিলার উদয় হয়েছেন, মানুষের প্রাণ নেওয়ার সাথে সাথে আমাদেরও খিদে ঘুম ছুটি সব কেড়ে নিয়েছেন। কি বলো তো? ও, সেই আয়রন ম্যান। হ্যাঁ, কাগজে দেখছি বটে কিছুদিন ধরে। বাবা, তুই এলি তাহলে? এই রাতে থাকবি তো? হ্যাঁ দিদি, প্লিজ থাকো। আজ মুরগি এনেছি, সবাই মিলে জমিয়ে খাওয়া যাবে, থেকে যাও। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, থাকবো থাকবো, বাড়িতে সেই মতোই বলে এসেছি। মায়া আমার বোন, আর ওর বর হলো সিদ্ধার্থ। ভারী মিষ্টি জুটি। ওদের খোকা টনির বয়স এখন 4। আমার সংসার অবশ্য বৃদ্ধ বাবা আর ভাই অলোককে নিয়েই চলছে। আর আছে আমার চাকরি, তাই ওদের এখানে আসতে আমার খুব ভালো লাগে।
সিদ্ধার্থ আর মায়া দুজনেই খুব হইচই করতে পারে। এমনিতে আমার এখানে থাকলে একদিন কি বড় জোর 2-3 দিন পর্যন্ত থেকেছি, এবারেই একটু অন্যরকম হলো। ডিনার টেবিলে বসে তাড়িয়ে তাড়িয়ে মুরগির হাড় চিবোচ্ছি, হঠাৎই সিদ্ধার্থ বলল, দিদি, কাল আমি দিল্লি যাচ্ছি বিকেলে। ও বাবা, তাই নাকি? তা কদিনের জন্যে? সামনের সোমবারই ফিরে আসবো। 7 দিন? মায়ের বাড়িতে একা একা 7 দিন থাকবে? এত জোরে কথাটা বলে উঠলাম যে মায়ের পাশে বসা টনি চমকে উঠল। ওর হাত থেকে একটা আলুর টুকরো খসে পড়ল থালায়। এতটা উত্তেজনা না দেখালেই বোধহয় ভালো হতো। কে জানে সিদ্ধার্থ কিছু মনে করলো কিনা। মেজাজ ভালো থাকলে ছেলেটা বেশ দিল খোলা, কিন্তু মাঝে মাঝেই দেখেছি কেমন যেন চুপ মেরে যায়, মন খারাপ করে বসে থাকে। মায়াকে জিজ্ঞেস করলে ও বলে কিচ্ছু হয়নি, কিন্তু কিছু নিশ্চয়ই হয়। এখন আমার আচমকা চেঁচিয়ে ওঠাতেও তেমন কিছু হলো কিনা ভাবছিলাম। মায়া একবার আর চোখে স্বামীর দিকে তাকিয়ে নিয়ে বলল, কেন, টনি রয়েছে না? ও আমাকে বিপদে আপদে বাঁচাবে। সেই বটে, 4 বছরের একটা বাচ্চা ছেলে যে এখনো ভালো করে চাঁদ আর সূর্যের তফাৎ বুঝতে শেখেনি, সেই বাঁচাবে তার মাকে। হ্যাঁ, আর সেই ভরসায় তোরাও নিশ্চিন্ত। দিদি, তোর আবার একটু বেশি বেশি। নে, মন দিয়ে খাতো। ওই সিদ্ধার্থ, তুমি কিন্তু আবার দিদির কথায় ঘাবড়ে যেও না, আমার অত ভয়টাই নেই। মায়া বলল বটে, কিন্তু ব্যাপারটা মোটেই বেশি বেশি নয়। অন্তত আয়রনম্যানের কীর্তিকলাপ যারা জানে তারা নিশ্চয়ই বুঝবে। গত 1.5 মাসে এই উন্মাদ 6টা খুন করে ফেলেছে। ভারী ধাতব কোনো অস্ত্র দিয়ে বীভৎসভাবে থেঁতলে দিয়েছে 6 জন তরুণীর মাথা। আর ঘটনাস্থল থেকে চুরি গেছে তাদের কিছু অন্তর্বাস। অন্তত তাদের বাড়ির লোকেরা সেই রকমই জানিয়েছে জবানবন্দিতে। খুনের সময় তাদের স্বামীরা কেউই বাড়িতে ছিল না, দুজন তো কলকাতাতেই ছিল না। যেমন কাল থেকে সিদ্ধার্থ থাকবে না। অতএব মায়াকে যে 7 দিন বাড়িতে একা থাকতে হবে, এতেই আমার চিন্তার যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে। মায়া, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, সল্টলেকের এই জায়গাটা এমনিতেই নির্জন। তাছাড়া তুই বল, এখান থেকে অরবিন্দু সেতু, মানিকতলা কি বা এমন দূর? ওই সব জায়গাতেই তো ঘটনাগুলো ঘটেছে। শোন, আমাকে খুন করানো অত সহজ নয়। ভুলে যাস না, আমি ক্যারাটে শিখেছি, এখনো নিয়মিত প্র্যাকটিস করি যতটা পারি। আর এছাড়া যোগব্যায়াম তো আছেই। এল্ডার সিস্টার, তুমি তোমার ইয়াঙ্গার সিস্টারকে চেনো না? আমার গলায় তো ঝুলে পড়েছে, আমি জানি কি জিনিস। আয়রন ম্যানের বাবারও ক্ষমতা নেই এই মহাশয়ের গায়ে আঁচড় কাটে, বুঝলে? আর কি না, হাতাহাতি লড়াই হলে না তোমাদের মতো অনেক ছেলেকে আমি ঘোল খাওয়াতে পারি। আহা, সেটা আমার চেয়ে ভালো আর কে জানে ম্যাডাম। সে কথাই তো এল্ডার সিস্টারের মাথায় ঢোকানোর চেষ্টা করছিলাম। ওদের খুনসুটি দেখে আমি হেসে ফেলেও আবার নিজেকে সামলে নিয়ে বললাম, না, ঠাট্টা নয়। যে ভদ্রমহিলা খুনিকে দেখেছেন তিনি বলেছেন লোকটার চেহারা বেশ ভালো, এই 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 সিদ্ধার্থর মতোই হবে। তার সঙ্গে তুই কি করে? ও হরি, চেহারা আমার মতো? যা, তাহলে তো বেচারার জেতার আর কোনো আশাই দেখছি না দিদি। একটা সময়ের পর আমার বিরক্ত লাগলো। কেমন স্বামী রে বাবা, বউকে এত ভালোবাসে অথচ এত গুরুতর একটা ব্যাপারে কোনো তাপত্তপ নেই। চুপচাপ খাওয়া সেরে গম্ভীর মুখে টিভির সামনে এলাম। সিদ্ধার্থ ততক্ষণে খবর চালিয়ে দিয়েছে। সোফায় একটু দূরত্ব রেখে বসে ওকে বললাম, শোনো সিদ্ধার্থ, তুমি তো জানো আয়রনম্যানের কেসটা আমি রিপোর্ট করছি। তাই আমি এটা জানি যে কাগজে যেসব খবর ছাপা হচ্ছে সেগুলোই সব নয়। পুলিশের অনুরোধে বেশ কিছু খবর সমস্ত কাগজই চেপে গেছে, যাতে উত্তর কলকাতায় আতঙ্ক না ছড়ায়। কিন্তু আমরা পুলিশি তদন্তের অনেক কিছুই জানি। এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে যে এই আয়রনম্যান লোকটা শক্তিশালী, নৃশংস আর ছিটকিনি কাটতে বা হুড়কো খুলতে 1 নম্বরের ওস্তাদ। এমনকি দরকার হলে নিঃশব্দে জানলার গ্রিল কেটেও ঢুকে পড়ছে। এরকম একটা অবস্থায় কি যে করি, অফিসের ট্যুর নাও তো বলা যায় না। আসলে জানো দিদি, এই ইভেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। সারা দেশের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারারদের অ্যানুয়াল কনভেনশন, সেই সঙ্গে নতুন নতুন প্রোডাক্টের এক্সিবিশন। আমার কোম্পানিও পার্টিসিপেট করছে, আমার না গেলেই নয়।
তাছাড়া আমি জানি সিদ্ধার্থ কি বলবে। ও যে শুধু একটা ইলেকট্রনিক্স ফার্মের সেলস অ্যান্ড সার্ভিস ইঞ্জিনিয়ার তা নয়, নিজেও টিভি, ভিসিআর ইত্যাদি সারানোর কাজ করে, রীতিমতো সার্টিফিকেট কোর্স করেছে। তাই এই সুযোগ ওর পক্ষে ছাড়া মুশকিল। কিন্তু 7 দিনটা বড্ড বেশি। আমি আর থাকতে না পেরে বললাম, সিদ্ধার্থ সিদ্ধার্থ তুমি কি মনে করবে আমি জানি না, তবে এই 7 দিন আমি মায়ের কাছে থাকবো। মনে করার কি আছে দিদি, এ তো খুব ভালো কথা। তবে তোমার অসুবিধে হবে না তো? রিপোর্টারদের সবই গা সওয়া। তা বটে। মায়া টনিকে ঘুম পাড়াতে গিয়েছিল, এবার ঘরে এসে ভুরু উঁচিয়ে বলল, কি ব্যাপার? কি এত পরামর্শ হচ্ছে শুনি? এই তোর বরকে বলছিলাম এই 7 দিন আমি তোর সঙ্গে এ বাড়িতে থাকবো। সত্যি থাকবি? এই তাহলে তো খুব ভালো হয় রে। কিন্তু বাড়িতে অসুবিধা হবে না তো? বাবা আর অলোক পারবে সব সামলাতে? অলোককে চিনিস না, কেমন সংসারী, ও ঠিক সামলে নেবে। তা অবশ্য ঠিক। এই ওর বিয়ের ব্যবস্থা কিছু এগুলো? বাবা বোধহয় পাত্রীর খোঁজ করছেন, দেখা যাক। আর তুই তোর জন্য পাত্র দেখছেন না? খেপেছিস নাকি? বয়স থাকতে বিয়ে করলাম না, আর এখন করব? থাম তো, ঠান্দির মতো কথা বলিস না। কি এমন বয়স হয়েছে তোর? আর আগেই বা করলি না কেন সেটাও তো বুঝি না। হ্যাঁ, আমায় বিয়ে করার জন্য বাড়ির সামনে পাত্রদের লাইন পড়ে গিয়েছিল কি না? বাজে কথা কেন বলছিস? বাড়ির লোকে তো কতবার উদ্যোগ নিয়েছে তোকে বিয়ের পিড়িতে বসানোর জন্য, তুই জেদ করে সব ভেস্তে দিয়েছিস বারবার। আচ্ছা আচ্ছা, হঠাৎ হঠাৎ আমায় নিয়ে পড়লি কেন বলতো? আসল কথাটা হলো, আমি একদিন তোর কাছেই থাকবো। কাল অফিস থেকে ফেরার পথে একবার বাড়ি গিয়ে কিছু জামা কাপড় নিয়ে আসবো। সে তুই থাক, আমারও তাহলে ফাঁকা লাগবে না। তবে অন্য কোনো ভয় পাস না, আয়রন ম্যান আমার কিচ্ছু করবে না। লোকটা শুধু সুন্দরী মেয়ে দেখে খুন করে। সিদ্ধার্থ টিভি দেখতে দেখতেই ঘাড় বেঁকিয়ে তাকালো বউয়ের দিকে, বলল, তাতে তুমি মোটেই বাদ পড়ছো না মায়া। সিদ্ধার্থর গলায় ঠাট্টা ছিল না, ভালোবাসা ছিল, চোখেও। মায়া স্বামীর দিকে তাকিয়ে আদুরে হাসি হাসল, কিন্তু ওর চোখ দেখে স্পষ্ট বুঝলাম নিজের সৌন্দর্য সম্পর্কে কোনো রকম অতিরঞ্জিত ধারণা মায়ার নেই। আমাদের 2 বোনের কাউকেই সমাজের নির্ধারিত সংজ্ঞা অনুযায়ী সুন্দরী বলা যায় না। দুজনেই কালো, তার উপর আমার গড়ন আবার একটু লম্বা চওড়া, লালিত্যহীন। ক্যারাটে শিখেছে মায়া, এদিকে খেলোয়াড় সুলভ চেহারার জন্য অফিস কলিগরা পিটি উষা বলে ডাকে আমায়। কি অন্যায়! রূপ না থাকুক, মায়ার গুণ অনেক, ভীষণ বুঝদার, দায়িত্বপরায়ণ আর করিতকর্মা। তাছাড়া ব্যবহারটাও বেশ মিষ্টি। সিদ্ধার্থ ওর জন্য রীতিমতো পাগল। সুতরাং সে যে বউকে সুন্দরী দেখবে তাতে আর আশ্চর্য কি? সত্যি কথা বলতে, যখন মায়ার সঙ্গে সিদ্ধার্থকে প্রথম দেখি রীতিমতো অবাকই হয়েছিলাম। সিদ্ধার্থর কাঠামো লম্বা, গঠন মজবুত, গায়ের রং ধপধপে ফর্সা, মাথায় ঘন পোঁকড়া চুল, সব মিলিয়ে দেবতার মতো চেহারা। এছাড়া ওর মধ্যে কোথায় যেন একটা আলাদা আকর্ষণ রয়েছে, যার জন্যে ওকে সবাই ভালোবাসে। মেয়েদের কথা তো ছেড়েই দিলাম, বাবা আর অলোকও দেখি সব সময় প্রশংসা করে। মাঝে মাঝে ওর যে গম্ভীর খামখেয়ালিপনা, তাও যেন মোটামুটি মেনে নিয়েছে সবাই। তাহলে কি করে এই সুপুরুষ সুন্দর যুবক মায়ার মতো একজন অতি সাদামাটা মেয়ের প্রেমের বাঁধনে বাঁধা পড়ল? ঘটনাটা প্রথমে আশ্চর্য মনে হলেও পরে মায়ার কাছে যখন ওদের ব্যাপারটা সবিস্তারে শুনেছি, তখন আর তেমন অবাক হয়নি। মনোনিকেতন নামে একটি মনোরোগ চিকিৎসা কেন্দ্র আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডে। মায়া নার্সিং পাশ করে সেখানে চাকরি পেয়েছিল। ততদিনে আমার খবরের কাগজের চাকরি বছর 4 পুরনো হয়ে গেছে। অতএব মায়া চাকরিতে ঢুকেছিল সংসারের প্রয়োজনে নয়, নিজে কিছু করার জেদে। কাজ নিয়ে বেশ ফুর্তিতেই ছিল। তারপর এক সময় যখন বলল বিয়ে করতে চায়, পিতৃমাতৃহীন একটি ছেলেকে বাড়িতে নিয়ে এসে সবার সঙ্গে দেখা করালো, একটু অবাক হলেও মোটামুটি আনন্দ করেই ওদের 4 হাত এক করে দিয়েছিলাম আমরা। কিন্তু সেই সময় মায়া যে আমাকে আসল কথা কিছুই ভেঙে বলেনি, শুধু যতটা বললে বিয়েতে আমাদের আপত্তি থাকবে না সেটুকু বলেছে। তা আমি বুঝেছি ওর বিয়েরও অনেক দিন পরে, যখন টনি ওর পেটে। একদিন দুপুরবেলা বারান্দায় 2 বোন ঠ্যাং ছড়িয়ে বসে আচার খেতে খেতে জানতে পেরেছিলাম ওদের আসল প্রেম কাহিনী। সিদ্ধার্থ যখন আমাদের ওখানে এসে ভর্তি হলো, তখন আমার চাকরির বয়স ওই 5-6 মাস।
ও একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে মোটামুটি ভালো পোস্টে চাকরি করত, কিন্তু ওর না কিছু কিছু সমস্যা ছিল, যেমন প্রতি রাতে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখা, তারপর হঠাৎ হঠাৎ রেগে গিয়ে প্রচণ্ড ভাঙচুর করা, এইসব। আবার যেখানে সত্যি সত্যি কোনো আবেগ অনুভব করার কথা, সেখানে হয়তো অদ্ভুতভাবে নির্লিপ্ত থাকতো। তো এগুলো কম বেশি অনেক বছর ধরেই ওর ছিল, কিন্তু এর জন্য আলাদা করে চিকিৎসার প্রয়োজন অনুভব করেনি কোনোদিন। নিজের মনের দিকে যে মন দেওয়া দরকার সেটা সাধারণভাবে কজনই বা মানে বল। ঠিকই তো, কিন্তু কিন্তু তাহলে সিদ্ধার্থ তোদের ওখানে এলো কেন হঠাৎ? আসতে বাধ্য হলো, কারণ একদিন একটা সামান্য কারণে প্রচণ্ড রেগে গিয়ে সিদ্ধার্থ অফিসের এক কলিগকে পিটিয়ে দিয়েছিল। তখন অফিস থেকেই ওকে ঠেলে পাঠানো হলো মানসিক চিকিৎসার জন্য। এত বড় একটা ঘটনার পর ও বোধহয় বুঝতে পেরেছিল যে সমস্যাটা গুরুতর, এক্ষুনি এর সমাধান না করলে জীবনে আর সুস্থভাবে বাঁচতে পারবে না। কি সাংঘাতিক! তুই এসব কথা বিয়ের আগে আমাদের বলিসনি কেন? বললে তোরা বিয়েটা দিতিস? কখনো দিতাম না। এইরকম একটা ভায়োলেন্ট ছেলেকে তুই বিয়ে করলি বা কোন আক্কেলে মায়া? সত্যি করে বলতো, ও কি তোর গায়ে হাতটা দেয়? দিদি, তোর কি ওকে দেখে মনে হয় ও একটা মাছিও মারতে পারে বলে? চুপ কর। দেখে কতটুকু বোঝা যায়? দেখে কোনোদিন ভাবতে পেরেছি যে সিদ্ধার্থ এরকম কিছু করে থাকতে পারে কোনোদিন? তুই অযথা চিন্তা করছিস, ভুলে যাচ্ছিস আমার ওর সঙ্গে কোথায় দেখা হয়েছে। মানসিক চিকিৎসা কেন্দ্রে, অর্থাৎ ওর চিকিৎসা হয়েছে। আমি নিজে নার্স হিসাবে ওর দায়িত্বে ছিলাম। আমাদের সম্পর্ক শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত সিদ্ধার্থ কোনোদিন আমার সঙ্গে চেঁচিয়ে কথা পর্যন্ত বলেনি, আর তুই বলছিস গায়ে হাত তোলার কথা? না করলেই ভালো, কিন্তু এরকম কিছু কোনোদিন হলে আমাদের বলবি, কথা দে। তার দরকার হবে না, তবু তোর মনের শান্তির জন্য দিলাম কথা। এবার বলতো, তোদের প্রেমটা কিভাবে হলো? ওর শুশ্রূষা করতে গিয়ে? খানিকটা তাই। দেখ, মন যাদের ভাঙা না, তারা ভালোবাসা আর অনুভূতিতে ঘেরা একটা জগৎ খুঁজে বেড়ায় প্রাণপণে। এই অবস্থায় কেয়ার গিভারদের প্রতি একটা মানসিক নির্ভরতা তৈরি হওয়াটা স্বাভাবিক। সেটা যে সবসময় প্রেমই হবে এমন কোনো কথা নেই, এক ধরনের মায়া বলতে পারিস। কিন্তু অভিজ্ঞ নার্সরা জানেন এটা স্রেফ একটা অসুখের ঘোর। আমাদেরও ট্রেনিংয়ের সময় সেই মতোই সাবধান করে দেওয়া হয়েছিল। আমি সেই সাবধানবাণী মেনেই চলতাম, কিন্তু সিদ্ধার্থর বেলায় কিভাবে যেন গোলমাল হয়ে গেল। আমি ছিলাম ওর পরিচর্যার দায়িত্বে, খুব সহজেই ওর মন আমায় আঁকড়ে ধরল। সিদ্ধার্থ এমনভাবে আমার সাথে কথা বলতো, আমার আমার দিকে চেয়ে থাকতো যে সেটাকে নেহাত ঘোর বলে ভাবা মুশকিল ছিল। দিদি, তোকে কি বলবো, তখন না আমার অবস্থাও খুব খারাপ। মানে সিদ্ধার্থকে একবার না দেখে 10টা মিনিট স্থির হয়ে থাকতে পারতাম না। খালি মনে মনে ভাবতাম, ইস, ওর ওই অসুখের ঘোরটা যদি সত্যি হয় তাহলে কি দারুণ হয়। তারপর কি হলো? মানে কি করে বুঝলি যে তোর অনুমানই ঠিক? পরীক্ষা করে নিয়েছি। ও যখন সরাসরি আমায় ভালোবাসার কথা জানালো, আমি না মানতে পারিনি। এমনিতেই রোগীর ব্যাপার, তার উপর এমন একজন সুপুরুষ সত্যি সত্যি আমার মতো কারোর প্রেমে পড়তে পারে, এ তো আমার বিশ্বাসই হয়নি। মনে হয়েছিল ওর ঘোর কাটতে দেরি হচ্ছে। তাই আমি ওকে বলেছিলাম, দেখো সিদ্ধার্থ, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, তোমার বোঝার কথাও নয়, কিন্তু আমরা জানি তো চিকিৎসার সময় এমন একটা দুর্বলতা তৈরি হতেই পারে। এমনটা প্রায়ই হয়, বিশ্বাস করো। আচ্ছা, আমরা বরং একটা কাজ করি কেমন? আজ থেকে টানা 1 মাস তুমি আমার সঙ্গে দেখা করবে না, চিঠিপত্র লিখবে না, যোগাযোগের কোনো রকম চেষ্টাই করবে না। তারপরেও যদি তোমার একই রকম মনে হয়, তখন আমরা এটা নিয়ে কথা বলবো, কেমন? এ কদিন আমার নিজেরও একটু সময় চাই, ঠান্ডা মাথায় সবটা ভাবার জন্য। তারপর সিদ্ধার্থ সসম্মানে পরীক্ষায় পাশ করলো, তাই তো? একটুর জন্য ফেল করেছিল, তবে আমায় ভুলে গিয়ে নয়, 1 মাস আর অপেক্ষা করতে পারেনি। 28 দিনের শেষেই এসে হাজির হয়েছিল, একেবারে কাকা কাকিমার কাছ থেকে বিয়ের অনুমতি নিয়ে। আমি যখন বললাম এখনো তো 1 মাস হয়নি, তখন কি বললো জানিস? বলল, ধরে নাও না মায়া, এটা লিপ ইয়ারের ফেব্রুয়ারি মাস। বাবা, একেবারে সিনেমার মতো গল্প যে।
তুই বল, এরপর আর ফিরিয়ে দেওয়া যায়? এই প্রশ্নের উত্তরে বলতে ইচ্ছে হয়েছিল, আমি আর কি করে বলবো বল, আমার কাছে তো আর কেউ এইভাবে আসেনি। স্বাভাবিকভাবেই বলিনি। বনের ঝলমলে খুশিতেই শুধু শুধু আমার হতাশার ছায়া ফেলার কি দরকার? মায়া যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, নিজের ভালো মন্দ বিবেচনা করেই নিশ্চয়ই বিয়ে করেছে। ওদের বিয়ের পর সিদ্ধার্থ একটা নতুন চাকরি পায়। তার কিছুদিন পর থেকেই টিভি রিপেয়ারের কাজটাও ধরে। তারপর সল্টলেকে এই ছোট্ট দোতলা বাড়িটা ভাড়া নিয়ে নতুন সংসার পেতে বসে মায়া আর সিদ্ধার্থ। মায়া চাকরি ছেড়ে দিয়েছে, শুধু মাঝে মাঝে স্পেশাল কল পেলে মনোনিকেতনে যায়। আর বিয়ের বছর দুয়েক পরে যখন টনি এলো, আমাদের মায়া চোখের সামনে পুরো দস্তুর মা হয়ে উঠল। মার্শাল আর্টের চর্চাটা অবশ্য এখনো ধরে রেখেছে নিজের মতো করে। আগের দিন যেমন কথা হয়েছিল সেই মতোই সোমবার অফিসের পর তল্পি তল্পা নিয়ে এসে হাজির হলাম 7:30 নাগাদ। তখন বাড়িতে শুধু মায়া, টনি আর কাজল নামে দিনরাতের কাজের ছোট মেয়েটা। রাতে খাওয়া দাওয়ার পর টিভির সামনে বসে মায়ের সঙ্গে গল্প করছিলাম। গল্প করতে করতে কি করে যেন এসে পড়লো আয়রন ম্যানের কথা। মায়া বলল, আর পারি না, এই বছর দেড়েক আগে গেল স্টোনম্যানের ঝামেলা, এখন আবার আয়রন ম্যান। এই দুটো একই লোক নয় তো রে? না, বরং একেবারেই আলাদা। অন্তত পুলিশের তাই মত। কথা নেই বার্তা নেই, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের খুন করে আসছে। আচ্ছা, মেয়েদের ওপর এদের এত রাগ কেন বলতো? কাগজ খুললেই দিকে দিকে শুধু এক খবর। দেখ, যে কোনো খুনি কিন্তু মানসিকভাবে অসুস্থ বা বিপর্যস্ত। তবে এই আয়রন ম্যানের মতো সাইকোপ্যাথরা একটু বিশেষ রকমের অসুস্থ। বুদ্ধিতে এরা সুস্থ মানুষকে বলে বলে ঘোল খাওয়াতে পারে না। এই সবের মধ্যে সিদ্ধার্থকে বাইরে যেতে হলো। তা কাজ থাকলে মানুষ কি করবে? ট্রেনে চাপলে অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই ট্রেনে চড়বে না? তা কি হয়? না, তা নয়, তবে যে বিপদটা সহজেই এড়ানো যায় সেটা এড়ানোই তো ভালো। তার মানে তুই আজকের মেয়ে হয়ে বলতে চাইছিস বর বউকে সারাদিন পাহারা দেবে, আর বউরা সূর্য ডুবলেই ক্রিমিনালদের ভয় দরজা এঁটে বাড়িতে বসে থাকবে, তাই তো? দূর বাবা, তুই না বড্ড বেশি ঝগড়া করিস। আমি কি তাই বলেছি? আমি বলতে চাইছি, জায়গা ছাড়, বাদ দে। সারাদিন অফিসে এই আয়রন ম্যান শুনতে শুনতে আমার মাথায় ওইটাই ঘুরে যাচ্ছে। অন্য কথা বল, তোদের সংসার কেমন চলছে বল? ঝগড়া টগড়া করিস নাকি এখনো প্রেমেরও জোয়ারে ভাসছিস? দুটোই একসঙ্গে হতে বাধা কোথায় বলতো? তবে না, আমাদের তেমন সিরিয়াস ঝগড়া হয় না। মাঝে মাঝে মনোমালিন্য হলেও একটু বাদেই কিছু একটা হাসির কথা ওঠে, ব্যাস সব রাগ জানলা দিয়ে উড়ে পালিয়ে যায়। বাহ বাহ বাহ, তা ভালো। হ্যাঁ রে, সিদ্ধার্থ এখন কেমন আছে? কেমন আছে মানে? ওর তো এর মধ্যে শরীর টরীর খারাপ হয়নি? না, আসলে ওর একটা মানসিক সমস্যা ছিল তো, সেটার কথাই বলছি। উত্তর দিতে মায়া এতক্ষণ সময় নিল যে আমি সোজা হয়ে বসে ওর মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম। আমি কি ওর নরম জায়গায় স্পর্শ করেছি? অনেকক্ষণের নীরবতার শেষে মায়া বলল, ভালোই আছে, শুধু মাঝে মাঝে একটু চুপ করে যায়, এই যা। তখন একটু অন্যরকম লাগে। অন্যরকম বলতে? ও কিছু না, আসলে ওর মনের ভেতরে আলাদা জগতের মতো একটা জায়গা আছে। ও যখন চুপচাপ হয়ে যায় তখন ওই ভেতরের দুনিয়ায় ঢুকে বসে থাকে। আচ্ছা মায়া, পরে যদি এটা আরো খারাপের দিকে যায়? সম্ভাবনা কম, হয়তো খারাপের দিকেও যাবে না, আবার ভালোর দিকেও যাবে না। আর আমি তো ওর ব্যাপারটা গোড়া থেকেই জানি। তাছাড়া এতদিন ঘর করছি, আমি ওকে ঠিকই সামলাতে পারি। না হলে এতদিন একসঙ্গে রয়েছি, কোনোদিন তো ওর মধ্যে কোনো রকম অ্যাগ্রেশন বা ভায়োলেন্ট টেন্ডেন্সি কিছুই দেখলাম না। যে সমস্যা নিয়েও প্রথমবার আমাদের হাসপাতালে এসেছিল। কি জানি বাপু, তোর এত কথার মারপ্যাচ আমার মাথায় ঢুকছে না। ঢোকাতে কে বলেছে? আমাকে ভুল বুঝিস না মায়া, সিদ্ধার্থকে আমি অপছন্দ করি না, তবে সব জেনে শুনে তুই কি করে যে ওকে বিয়ে করলি? মায়া অবাক চোখে কয়েক পলক তাকিয়ে রইল আমার দিকে, তারপর বলল, এতে অবাক হওয়ার কি আছে? আমি ওকে ভালোবাসি। এটা কোনো জবাব হলো না।
জ্যাক দ্য রিপার ভালোবাসতে, তুই তাকে বিয়ে করতে পারতিস। কি কি যা তা বলছিস বলতো? এর মধ্যে জ্যাক দ্য রিপার কোথা থেকে এলো? আমি মায়ের গায়ে হাত বুলিয়ে বললাম, রাগ করিস না রে, আসলে আসলে তোকে আমি বড্ড ভালোবাসি তো। আমার আমার শুধু ভাবতে অবাক লাগছে, এত বুদ্ধিমতী হয়েও তুই তুই কি করে এমন একজনকে। ওহ দিদি, কি শুরু করলি বলতো? মানুষ কি চিরকাল একরকম থাকে? আগে কেউ অসুস্থ ছিল বলে সে চিরকালই অসুস্থ থাকবে? আরে বাবা, মনের রোগ তো অন্যান্য অসুখের মতোই, চিকিৎসা করলে সেটা তো সেরে যায়। এ নিয়ে এত প্রেজুডিস কিন্তু তোকে মানায় না। তুই না একজন সাংবাদিক, তোর তো আর 5 জনের চেয়ে একটু বেশি সচেতন থাকা উচিত। বুঝতে পারছিলাম মায়া এবারে বেশ বিরক্ত হচ্ছে, কিন্তু আমারও যে কি হয়েছে মনে হলো ওকে সিদ্ধার্থ সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করি। ভালোবাসা কাকে বলে সেটা আমার জানা নেই, তাই জানতে ইচ্ছে করে ভীষণ। মায়াকে সহজ করতে বললাম, তা তোর সাহস আছে বলতে হবে, ওর ওই রকম ঝোঁক আছে জেনেও তুই ওকে বিয়ে করার ঝুঁকি নিয়েছিস। মায়া আবার অনেকক্ষণ চুপ করে রইল, বোধহয় নিজেকে শান্ত করতে চেষ্টা করছে। তারপর বলল, না, তোর ওপরে রাগ করব না। তুই আমায় সত্যিই ভালোবাসিস, তবে একটা পুরুষের সঙ্গে ভালোবাসা যে কি সেটা তো তুই ঠিক বুঝবি না। তুই বলেছিস ঠিকই, ঝুঁকির ব্যাপারটা আমিও চিন্তা করেছি, তবে সিদ্ধার্থ যেরকম পাগলের মতো ভালোবাসতো আমাকে, তাতে ওই চিন্তাটা শেষ পর্যন্ত টেকেনি। সামান্য ঝুঁকি তাহলে রয়েই গেছে বল। তাতে কি? সিদ্ধার্থ ছাড়া আর কোনো ছেলে তো দ্বিতীয়বার ঘুরে আমাকে দেখেনি। ও অমনি ভুরু কুচকে গেল। আমাকে ভুল বুঝিস না রে, ভাবিস না যে বহুকাল আইবুড়ি থেকে ভালোবাসার খিদেতে যে সুযোগ হাতের কাছে পেয়েছি সেটাকেই আঁকড়ে ধরেছি। আমি যদি বিশ্বসুন্দরীও হতাম তাহলেও সিদ্ধার্থর ভালোবাসা ফেরাতে পারতাম না। শুধু চেহারাটাই নয়, ওর আরো অনেক গুণ আছে। তাছাড়া আমাকে ছাড়া ওর চলবে না। আমি ওকে যেভাবে বুঝি সেভাবে আর কেউ কোনোদিন বোঝেনি আর বুঝবেও না। একমাত্র আমিই ওকে ভালো রাখতে পারবো। কয়েক সেকেন্ড আমরা চুপচাপ, তারপর সামনের জানলার পর্দার দিকে তাকিয়ে স্বপ্ন জড়ানো গলায় মায়া বলল, তুই তো কখনো প্রেমে পড়িসনি দিদি। সিদ্ধার্থ যদি পথ্য পাগলও হয় তাহলেও ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। ওকে আমি দারুণ ভালোবাসি রে, ওর জন্য আমি সব কিছু করতে পারি। আমার কেমন যেন একটা জেদ চেপে গিয়েছিল, ফস করে বলে বসলাম, কিন্তু হঠাৎ যদি ওর রিল্যাপস হয়, আবার ভায়োলেন্ট হয়ে গিয়ে যদি তাকে খুন করতে আসে। বুঝেছি, তোর ঝটপট একটা বিয়ের দরকার। সিদ্ধার্থ ফিরে আসুক, ওকে বলছি। এখনো 10টা বাজে, ঘুম পাচ্ছে। হ্যাঁ চল। ও, তোর শেষ প্রশ্নের উত্তরটা এখনো দেওয়া হয়নি। মনে হয় ও যদি খুনি হয় তাহলে ওর হাতে খুন হতেও আমার আপত্তি থাকবে না। আমার পিঠ বেয়ে দুটো পাহাড়ি কাঁকড়া বিছে নেমে গেল সরসর করে। ওদের পাগুলো যেন বরফের তৈরি। কি বলছে আমার ছোট বোন? কল্পনায় দেখতে পেলাম মায়া এক মুখ হাসি আর ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সিদ্ধার্থ ঝুঁকে পড়ে টিপে ধরছে নরম গলা। সিদ্ধার্থ চোখ হিংস্র পাগলের মতো বেঁকে চুরে ভয়ানক হয়ে গেছে। না না, এই আয়রন ম্যানের কেসটা আমাকে ভেতরে ভেতরে বড্ড ডিস্টার্ব করছে, বুঝতে পারছি। আমি মাথা নেড়ে বললাম, বাদ দে তো, ঢের হয়েছে। মোদ্দা কথা, তুই ওকে ভালোবাসিস, আমি ওকে পছন্দ করি। সিদ্ধার্থর মতো ছেলেই হয় না। এই শোন না, দাঁড়া, তোর কাছে পাতিলেবু আছে? থাকলে এক গ্লাস শরবত করে খেতাম। রান্নাঘরে আছে, চল দিচ্ছি। একতলার পিছন দিকটায় রান্নাঘর, বেশ বড় আর গোছানো। মায়া দুটো গ্লাস রাখলো গ্যাস স্টোভের পাশের তাকে। তারপর নিচু হয়ে একটা দেরাজের পাল্লা খুলে ছুরি, চিনি, নুন বের করলো, আর আমাকে বলল ফ্রিজ থেকে পাতিলেবু বার করতে। আমি দূরের কোণে রাখা ফ্রিজ খুলতে গেছি, অমনি নজর গেল সামনের জানলার দিকে।
থমকে দাঁড়ালাম। মায়া, এই মায়া, আলো নিভিয়ে এদিকে একবার আয়। কি হয়েছে? মায়া অবাক হয়ে দেখলো আমাকে, তারপর সুইচ টিপে রান্নাঘরের আলোটা অফ করে এগিয়ে এলো আমার কাছে। আমাদের সামনে গ্রিল দেওয়া খোলা জানলা, তারপরেই একটা সরু গলিপথ, আর তারপরেই একটা বাড়ি। বাড়ির একটা জানলা মায়াদের রান্নাঘরের জানলার প্রায় মুখোমুখি। সেই জানলায় কাচের সার্সি দেওয়া, তবে ঘরের ভেতরে যে আলো জ্বলছে সেটা সম্ভবত ঘরের বাসিন্দার খেয়াল নেই। মেয়েটি বোধহয় সবে বাইরে থেকে ফিরেছে, এখন পোশাক ছাড়ছে। পরনে সবুজ আর নীলে মেশানো শাড়ি, গাঢ় নীল ব্লাউজ। মায়া চাপা গলায় বলল, মিসেস কাপুর মডেলিং করে। আমি মিসেস কাপুরকে দেখছিলাম। লম্বা, ফর্সা, অপূর্ব দেহের গঠন, যে কোনো পুরুষের মাথা ঘুরিয়ে দিতে পারে অতি সহজে। চলাফেরায় এক অদ্ভুত আত্মবিশ্বাসী ছন্দ। এমন চেহারা থাকলে বোধহয় আত্মবিশ্বাস সহজে আসে। এক সময় তার শাড়িটা খসে পড়ল মাটিতে। এই দিদি, চলে আয়। আরে দাঁড়া না, আমরা দেখলে ক্ষতি কি? বুঝো, হঠাৎ কি হলো তোর? মডেল হওয়ার মতোই চেহারা। তা বটে। আচ্ছা এবার চল তো, ঢের হয়েছে। কিছুটা অনিচ্ছা সত্ত্বেও আমি সরে এলাম। মায়া রান্নাঘরের আলো জ্বেলে শরবত তৈরি করতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, মিসেস কাপুর প্রায়ই এরকম করে নাকি রে? নিশ্চয়ই করে, কাপড় তো সবাইকেই ছাড়তে হয়। ধুর বাবা, পর্দা না টেনে কাপড় ছাড়ার কথা বলছি। তা করে। একমাত্র ওর স্বামী বাড়িতে থাকলে পর্দা দিতে দেখেছি, সেটা বোধহয় স্বামীরই কীর্তি। স্বামী বুঝি বাইরে থাকে? হ্যাঁ, বিরাট বিজনেসম্যান, মাসের মধ্যে অর্ধেক দিনই বাইরে। এদিকে গ্ল্যামার গার্ল বউ চুটিয়ে মডেলিং করছে, দুদিক থেকেই টাকা আসছে প্রচুর। ও ও হ্যাঁ, মনে পড়েছে, ড্রিম সাবানের বিজ্ঞাপনে এরই ছবি থাকে না? হ্যাঁ, তাই ভাবি কোথায় যেন দেখেছি। আচ্ছা, সিদ্ধার্থ কখনো এ দৃশ্য দেখেছে? না দেখার কি আছে, আমি তো কত সময় ওকে হাতে নাতে ধরেছি। বোঝো, চোখের সামনে অমন সুন্দর সিনেমা চললে কেই বা চোখ ফিরিয়ে থাকতে পারে বল? এই, তুইও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি। আমার দেখা আর ওর দেখা কি এক? কেন নয়, দুটোই তো ব্রিচ অফ প্রাইভেসি। আর কথা বাড়ালাম না। সেভাবে দেখলে কথাটা ঠিকই, তবু আমার অস্বস্তিটা কিছুতেই গেল না। যাই হোক, এ বিষয়ে আর কিছু জিজ্ঞেস করা মানে অনধিকার চর্চা হয়ে যাবে। এমনিতেই একটু আগে সিদ্ধার্থর ব্যাপারে কথা বলতে গিয়ে মায়াকে রাগিয়েই দিয়েছিলাম, কিন্তু খানিকক্ষণ বাদে মায়া নিজেই যখন প্রসঙ্গটা আবার তুলল, আমিও অস্বস্তিকর প্রশ্নটা না করে পারলাম না। সিদ্ধার্থর ধারণা মিসেস কাপুরের লোক দেখানোর বাতিক নেই, সেটা হলে হাবে ভাবে নিশ্চয়ই বোঝা যেত। তাছাড়া আমিও না দু একবার মেয়েটার সাথে কথা বলে দেখেছি, বেশ হাসি খুশি, ভদ্র, আর স্বামীকে দিব্যি ভালোবাসে বলে মনে হয়। আসলে পর্দা টানার ব্যাপারটা হয়তো ঠিক খেয়ালই থাকে না, এক একজন হয় না ওরকম। আচ্ছা, সত্যি করে বলতো মায়া, সিদ্ধার্থ যে ওকে লুকিয়ে লুকিয়ে দেখে, তাতে তোর খারাপ লাগে না? উমা, কেন খারাপ লাগবে কেন? আরে ও তো মিসেস কাপুরের সঙ্গে শুতে যাচ্ছে না, যতই এদিক ওদিক দেখুক দিনের শেষে তো সেই আমার কাছেই আসে নাকি? বরং এইসব দেখলে সিদ্ধার্থর ভালোবাসা চাগিয়ে ওঠে, তাতে আমারই লাভ। মায়া হেসে উঠল। আমি যদিও রসিকতাটা বুঝতে পারলাম না। এটা কি একটা হাসির কথা? কি জানি, হবেও বা। বিবাহিতদের ব্যাপার আমি আর কি করে বুঝবো। শরবত শেষ করে আমরা যে যার ঘরে চলে গেলাম। সে রাতে ঘুম আসতেও বেশ দেরি হলো। চোখের সামনে বারবারই মিসেস কাপুরের শরীরটা ভেসে উঠছিল। সেই সঙ্গে আবারও মনে পড়ে গেল আয়রন ম্যানের কথা। পরদিন অফিসে গেলাম বেশ দুশ্চিন্তা নিয়ে। বাড়িতে মায়া আর টনি একা রয়েছে। না, দিনের বেলা হয়তো কিছু হবে না, কিন্তু আমার যদি অফিস থেকে ফিরতে রাত হয়ে যায়। ইতিমধ্যে অফিসে আয়রন ম্যানের ব্যাপারে দুটো উড়ো টেলিফোন এলো।
একজন জানালো যে সে একটা লোককে আয়রন ম্যান বলে সন্দেহ করে, কারণ লোকটা নাকি সবসময় হাতে লোহার রড নিয়ে ঘোরে। দ্বিতীয় ফোনটি এক মহিলার। তার ধারণা আজ রাতে তিনিই নাকি আয়রন ম্যানের শিকার হবেন। নিউজ এডিটর সুদেব চ্যাটার্জি এসবে পাত্তা দিলেন না। এমন উড়ো ফোন আমাদের দপ্তরে প্রায়ই আসে। এসব ফলস লিডের পেছনে সময় নষ্ট না করে যাও লালবাজারে গিয়ে দেখো খুনির বিষয়ে কোনো নতুন তথ্য পাওয়া যায় কিনা। এখন রোজকার কাগজে আয়রন ম্যানের খবর থাকা চাই, তা না হলে বিক্রি পড়ে যাবে। আচ্ছা, ও একটু আগে খবর এসেছে রেসকোর্সের কাছে একটা লোক গাছতলায় মরে পড়ে আছে, মাথাটা ভারী কিছু দিয়ে থ্যাতলানো। এই কেসটার কি করব? এটাকে তো আয়রন ম্যানের কীর্তি বলে চালানো যাবে না। তুমি বরং যেটুকু পারো খবর নিয়ে এসো। তারপর কালকের কাগজে স্টোনম্যান ফিরে এলো এই হেডিং দিয়ে পাবলিককে খাইয়ে দেবো। আর ফেরার পথে একবার লালবাজার ঘুরে এসো। এইভাবে সারাদিনের ধকল সামলে অবশেষে সল্ট লেকের পথ ধরলাম। উল্টোডাঙ্গা ভিআইপি রোডের মোড়ে একবার নামলাম কয়েকটা জিনিস কেনাকাটার জন্য। একটা কোল্ড ক্রিম, একটা নেল পলিশ, আর হজমের জন্য এক ফাইল ওষুধ। এটা আমাকে থেকে থেকেই খেতে হয়। মাঝে মাঝে বুঝতে পারি যৌবন এলাকার পাঁচিল ডিঙিয়ে আমি বোধহয় ঢুকে পড়তে চলেছি মাঝবয়সী এলাকায়। সন্ধে হয়ে গেছে। রাস্তায় লোকজনের ভিড় আর গাড়ির স্রোত পেরিয়ে কোনো রকমে ঠেলে ঠুলে আর একটা ভিড় বাসে উঠে পড়লাম। যেতে যেতে মনে হলো আয়রন ম্যান তো এই বাসেই থাকতে পারে। লোকটাকে দেখে মনে হবে সুস্থ স্বাভাবিক সংসারী মানুষ, কিন্তু রাতের বেলায় মানুষটা যাবে পাল্টে। মায়ার বাড়ির সামনে এসে পুরনো কথাটা আবার মনে হলো। এলাকাটা বেশ নির্জন। বুকটা একবার ছ্যাঁক করে উঠল। গেটের সামনে এসে দেখি একতলার গ্রিল দেওয়া বারান্দায় টনি 3 চাকার সাইকেল চালাচ্ছে। ছোট্ট ছোট্ট পায়ে প্যাডেলে চাপ দিচ্ছে। কি সুন্দর ফুটফুটে ছেলেটা। খানিকক্ষণ ওর দিকে চেয়ে রইলাম। তারপর কাজের মেয়ে কাজল দরজা খুলে দিল। ভেতর থেকে ভেসে এলো শাঁখের আওয়াজ। মায়া সন্ধে দিচ্ছে। অজান্তেই হাতটা একবার কপাল ছুঁয়ে এলো। সেই সঙ্গে উঁকি মারতে চাইল একটা চাপা প্রার্থনা। অনেক কষ্টে সেটাকে আবার বুকের ভেতরে ঢুকিয়ে দিলাম। রান্নাবান্নার পর মায়া যখন বসে উল বুনছে আর আমি আমার ঘরে সবে একটা রিপোর্টের কপি তৈরি করে ভাবছি এবার কি করা যায়, হঠাৎ মনে হলো ওষুধের শিশির মুখটা খুলে রাখি। কিন্তু প্যাঁচ ঘুরিয়ে অ্যালুমিনিয়ামের সিলটা ভাঙতে পারলাম না। অনেক খুঁজেও আশেপাশে কোনো উপযুক্ত অস্ত্র দেখতে পেলাম না যেটা দিয়ে কাজটা সারা যায়। অগত্যা মায়ার শরণাপন্ন হলাম। এই, তোর কাছে স্ক্রুড্রাইভার আছে? দোতলার চিলেকোঠায় দেখ, ওটা সিদ্ধার্থ টিভি সারানোর ঘর। ওখানে চাইপাশ যা চাস সব পাবি। ঘরে ঢুকেই ডান দিকের দেওয়ালে আলোর সুইচ আছে। সুতরাং গেলাম দোতলায়। ছাদের ওপর ডান দিক থেকে 8x6 ছোট্ট ঘর। আলো জ্বালতেই ঘরের গোটা চেহারাটা ফুটে উঠল। মেঝের একপাশে তার, প্লায়ার্স, হাতুড়ি, সোল্ডারিং আয়রন ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়া রয়েছে খানতিনে কাঠের বাক্সে নানা পার্টসের টুকরো। এক কোণে টুলের ওপর একটা ছোট্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, তার পিছনে প্লাগ পয়েন্ট। সিলিং থেকে ঝোলানো একটা বাল্বের নিচে একটা আধ খোলা টিভি সেট। বোধহয় এটারই চিকিৎসা চলছে এখনো। সব মিলিয়ে সত্যিই মনে হয় এটা কোনো মিস্ত্রির ঘর। কিন্তু হলে কি হবে? আমি আমার কাজের জিনিসটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। আলমারির দরজা খুলেও সেই রকমই এলোমেলো যান্ত্রিক দৃশ্য। চোখটা একটু সইতে অবশ্য একটা বড় প্লাস্টিকের বাক্সে স্ক্রুড্রাইভার পেয়ে গেলাম। বাক্সের ঢাকনাটা বন্ধ করতে যাব তার আগে কয়েকটা জিনিস আমার নজরে পড়ে গেল। একটা খুব সরু আর লম্বা নোজ প্লায়ার্স, একটা সরু হ্যাকস, আর একটা লম্বা চ্যাপ্টা স্টিলের পাত, একটা শিশিতে জলের মতো কি যেন রয়েছে, আর একজোড়া কালো দস্তানা। শেষ 3টে জিনিস আমাকে একটু ভাবিয়ে তুলল। প্রথমে স্টিলের পাতটা চিনতে পারলাম। দরজার হুড়কো বা
খিল খোলার কাজে চোর ছাঁচোররা এই ধরনের জিনিস ব্যবহার করে থাকে। লালবাজারে এক চোরের কাছে এরকম পাত আমি একবার দেখেছিলাম। শিশির বস্তুটা কি তা বুঝতে তার কাচের ছিপিটা খুলে ফেললাম। সঙ্গে সঙ্গে গাঢ় সাদা ধোঁয়ার কয়েকটা রেখা বেরিয়ে এলো বাইরে, সেই সঙ্গে ঝাঁঝালো গন্ধ। অ্যাসিড নাকি? তাড়াতাড়ি ছিপি বন্ধ করে ওটা আবার জায়গা মতো রেখে দিলাম। আমার মাথাটা কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। এই অদ্ভুত জিনিসগুলো সিদ্ধার্থর কোন কাজে লাগে? মানুষের স্বাভাবিক অদম্য কৌতূহলে নাকি সাংবাদিকের সহজাত সন্দেহবাতিকের জন্যে তা জানি না, তবে কয়েক সেকেন্ডের মধ্যেই আমি আমার ভগ্নিপতির আলমারি হাঁটকাতে শুরু করলাম। আলমারির একেবারে নিচের তাক হাতড়ে পেলাম ইলেকট্রনিক্সের কয়েকটা বই আর আর বেশ কয়েকটা ছেঁড়া ময়লা কাপড়ের টুকরো। কাপড়গুলো ঘাঁটাঘাঁটি করতেই আমার মাথায় এবার যেন আকাশ ভেঙে পড়ল। এগুলো কি? এগুলো এখানে কি করে এলো? সবিস্ময়ে দেখলাম পুরনো কাপড়ের টুকরোগুলোর মধ্যে গা ঢেকে রয়েছে দুটো সায়া আর 4টে আধময়লা ব্রেসিয়ার। এর আগে ওই যন্ত্রপাতিগুলো দেখে একটা খটকা লেগেছিল শুধু, কিন্তু এই নতুন আবিষ্কারের ফলে সিদ্ধার্থকে নিয়ে আমার সন্দেহ একটা বিশেষ দিকে মোড় নিয়ে ফেলল। তবে কি সিদ্ধার্থই? না 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 না, তা কি করে হয়? এইসব কি ভাবছি আমি? ব্যক্তিগত সম্পর্কের দাবিতে যতই আঁতকে উঠি, পেশাগত প্রবৃত্তি আমায় বাধ্য করল সবচেয়ে খারাপ সম্ভাবনাটাও খতিয়ে দেখতে। অতএব ব্রাগুলো খুঁটিয়ে দেখলাম। 4টে 4 ধরনের, মাপও আলাদা আলাদা। এগুলো কি মায়ার হতে পারে? কিন্তু আমি তো জানি অন্তর্বাসের ব্যাপারে ও একটু সেকেলে ধরনের। লেসের স্বচ্ছ কারুকাজ বা সামনে হুক এসব ওর পছন্দ নয়। অথচ 4টের মধ্যে 3টে জিনিসই সেরকম। 4 নম্বরটা একটু সাদাসিধে হলেও তার মাপ মায়ের পক্ষে বেশ বড়। অনেক কষ্টে ঘেন্না কাটিয়ে জিনিসগুলো শুঁকেও দেখলাম গন্ধগুলো আলাদা আলাদা করতে পারি কিনা। আমার ঘ্রাণশক্তি কুকুরের মতো জোরালো নয়, কিন্তু অনেকক্ষণের চেষ্টায় মনে হলো হ্যাঁ, 4টে গন্ধ আলাদা আলাদাই বটে। এগুলো কাদের? সিদ্ধার্থর আলমারিতে কি করে এলো? একটা সাংঘাতিক অস্বস্তিতে আমার গাটা শিরশির করে উঠল। কিরে পেলি? মায়ার গলার আওয়াজে চমক ভাঙল। তারপরেই সিঁড়িতে চটির ফটফট শব্দ পেয়ে তাড়াতাড়ি সবকিছু জায়গা মতো রেখে আলমারি বন্ধ করলাম। কি রে, স্ক্রু ড্রাইভার খুঁজতে এতক্ষণ লাগে? বাবা, এত যন্ত্রপাতির মধ্যে কি আর সহজে খুঁজে পাওয়া যায়? তবে তোর বর নিজের কারখানাটা বানিয়েছে ভালো। হ্যাঁ, এখানকার অনেকেই তো ওকে টিভি সারাতে ডাকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার মাথায় চিন্তার ঝড় বয়ে যেতে লাগলো। না না না, সিদ্ধার্থ আয়রনম্যান নয়, নিশ্চয়ই নয়। ওর মতো ভালো ছেলে হয় না। তাছাড়া মায়ার কথা অনুযায়ী মিসেস কাপুরকে সিদ্ধার্থ বহুবারই নগ্ন অথবা অর্ধনগ্ন অবস্থায় দেখেছে। মিসেস কাপুর তরুণী, সুন্দরী এবং বিবাহিতা। আয়রনম্যানের শিকাররাও তাই। মিস্টার কাপুরও ব্যবসার কাজে অধিকাংশ সময় বাড়ির বাইরে কাটান। সুতরাং সিদ্ধার্থই যদি আয়রনম্যান হবে, তাহলে মিসেস কাপুরকে এখনো খুন করেনি কেন? প্রশ্নটা মনে জেগে ওঠা মাত্রই তার উত্তরটা উঁকি দিল। উত্তরটা সিদ্ধার্থর পক্ষে সুবিধেজনক নয়। আমি নিজেই তো কালকে বলছিলাম, যারা পাগল তারা যে সব সময় বোকা হবে এর কোনো মানে নেই। মানসিক অসুস্থতার নানা রূপ, নানা রং আছে। বিদেশে এমন কত কত সাইকোপ্যাথ খুনের দৃষ্টান্ত পাওয়া যায় যারা ভীষণ ধূর্ত ছিল, যেমন দ্য বস্টন স্ট্র্যাংলার বা জ্যাক দ্য রিপার। সিদ্ধার্থও নিশ্চয়ই মিসেস কাপুরকে খুন করার মতো বোকা নয়, কারণ সে ওর ঠিক পাশের বাড়িতেই থাকে। খুন করার পক্ষে বড় বেশি কাছাকাছি। কিন্তু তাহলে অন্তর্বাসগুলোর কি ব্যাখ্যা হতে পারে?
যে 6টা খুন হয়েছে তাদের প্রত্যেকটারই তারিখ আমার মনে আছে। নানান খবরের কাগজে সে বিষয়ে যেসব রিপোর্ট বেরিয়েছে সেগুলো অফিসে আমার নিজস্ব একটা ফাইলে গোছানো রয়েছে। সুতরাং ওই খুনগুলোর সময় সিদ্ধার্থ কোথায় কোথায় ছিল সেটা কি এখন খুঁজে বের করা সম্ভব? আর খুঁজে পেলেও প্রমাণ করা যাবে কি? খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা নিয়ে এগোতে হবে আমাকে। পুলিশের কাছে যাওয়ার আগে 100% নিঃসন্দেহ হতে হবে। আর পুলিশের কাছে যদি শেষ পর্যন্ত যেতেই হয় তাহলে দেখতে হবে ইনফর্মার হিসেবে আমার নামটা যেন কোনো মতেই ফাঁস না হয়। সিদ্ধার্থ যদি সত্যি সত্যি দোষীও হয়, আমি জানি মায়া আমায় কিছুতেই ক্ষমা করবে না। কিন্তু বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে তো আমি সব জেনে শুনে একজন সিরিয়াল কিলারের সঙ্গে ওকে ঘর করতে দিতে পারি না। রাতে খাওয়ার সময় কথায় কথায় মায়াকে জিজ্ঞেস করলাম, তা হ্যাঁ রে, টিভি আর ভিসিআর এসব সারাতে সিদ্ধার্থ মোটামুটি কোথায় কোথায় যায়? এই তো অরবিন্দ সরণি, মানিকতলা, শ্যামবাজার, মুরারিপুকুর, এইসবই আর কি। আচ্ছা, কবে কোন বাড়িতে রিপেয়ারিংয়ের কাজ করতে যায় তার কোনো রেকর্ড আছে? কি ব্যাপার বলতো, তুই যে হঠাৎ গোয়েন্দার মতন প্রশ্ন শুরু করলি? না না, সেরকম কিছু না। আসলে ভাবছিলাম এসব রিপেয়ারের কাজ থেকে সিদ্ধার্থ বোধহয় অনেক অনেক টাকা বাড়তি রোজগার করে। কিছু টাকা বেশি হলে তোদের তো সংসারের পক্ষে ভালো, তাই না? তাই বল। না রে, সেই রকম খুব একটা হয় না, এই 700-800 বড় জোর। তাছাড়া ও তো খুব একটা গোছানো স্বভাবের নয়, কবে কোথায় কাজ করে কিছুই লিখে রাখে না। অনেকে এই সুযোগে পরে বাকি টাকা দেবো বলে টাকা মেরে দেয়। ও আবার টাকার জন্য তাগাদাও দিতে পারে না, লজ্জা পায়। মাঝে মাঝে ঠাট্টা করে আমাকে বলে, মায়া তুমি মায়েরই আমার অ্যাকাউন্টেন্ট হয়ে টাকা আদায়ের কাজে লেগে পড়ো। তাহলেই বোঝ। বাকি কথাবার্তায় নতুন কিছুই আর জানা গেল না। রাতে বিছানায় শুয়ে এলোমেলো চিন্তা করতে লাগলাম। সিদ্ধার্থকে নিয়ে আমার এই সন্দেহ কি অমূলক? আমি কি না জেনেই কতগুলো সিদ্ধান্ত নিয়ে ফেলছি? আর যদি অমূলক না হয় তখন কি করব? নিজের বোনের ঘর ভাঙব, নাকি আয়রনম্যানের হাতে আরও কয়েকটা অসহায় তরুণকে কষ্ট পেয়ে প্রাণ হারাতে দেব? আমার সন্দেহের সপক্ষে এখনো তো কোনো নিশ্চিত প্রমাণ পাইনি, সবটাই সন্দেহ। কিন্তু সিদ্ধার্থ 2টো সায়া আর 4টে ব্রা ওর চিলেকোঠার ঘরে লুকিয়েই বা রেখেছে কেন? সকালে অফিসে গিয়ে প্রথমেই দেরাজ থেকে আয়রনম্যানের ফাইলটা বের করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করলাম। কোনো কোনো জায়গায় দরকার মতো লাল পেন্সিলে দাগ দিলাম। চেষ্টা করলাম আয়রনম্যানের চরিত্রের একটা আদল খুঁজে পেতে। লোকটার কোনো কোনো আচরণ কি সিদ্ধার্থর সঙ্গে মেলে? মনস্তত্ত্ব আমার লাইন নয়, কিন্তু এ বিষয়ে মায়ের সাহায্যও তো পাওয়া যাবে না। অথচ মনে হচ্ছিল আমার সমস্ত সন্দেহ সংশয়ের উত্তর রয়েছে সিদ্ধার্থর মনস্তাত্ত্বিক বিশ্লেষণের ওপরে। এই প্রসঙ্গেই মনে পড়ল ডক্টর রায়চৌধুরীর কথা। খুব নামকরা সাইকিয়াট্রিস্ট। আমার তেমন চেনা নয়, তবে আমার কলিগ সুবিনয় ভালো চেনে। ও মেডিকেল ব্যাপার ট্যাপার কাভার করে, অতএব গেলাম ওর কাছে। সুবিনয় তখন ডেস্কে বসে কি একটা রিপোর্ট লিখছিল। বাঁ হাতের আঙুলের ফাঁকে সিগারেট জ্বলছে। আমি ওর কাছে গিয়ে বললাম, এই যে একটু হেল্প করতে হবে। ও উষা, বলো কি করতে হবে? সুবিনয় খুব সিগারেট খায়, গাল ভাঙা, গায়ের রং কালো, কপালে অনেক ভাঁজ, তবে চোখ দুটো খুব বুদ্ধিদীপ্ত, কাছে টানে। ও পিটি উষা বলে ডাকলে আমার খুব একটা রাগ হয় না। আমাকে একটু ডক্টর রায়চৌধুরীর সঙ্গে একটা ইন্ট্রো করিয়ে দাও না। সুবিনয় কপাল কুঁচকে ধোঁয়া ছাড়লো কয়েকবার। কি ব্যাপার বলো তো? তেমন কিছু না, শুধু সাইকোলজির ব্যাপারে একটু জ্ঞান নেব। আয়রন ম্যান না? হ্যাঁ, ওই আর কি। কোনো নতুন ক্লু পেয়েছো বুঝি? সরি, এখনই ভাঙতে পারছি না। বেশ, এসব ফোনে আলাপ করিয়ে দিচ্ছি। মিনিট 10 মধ্যে সুবিনয়ের কাজ শেষ। বুধবার, অর্থাৎ আজই রাত 9টায় নিজের বাড়িতে ডক্টর রায়চৌধুরী আমাকে সময় দিতে পারবেন।
টেলিফোনে ভদ্রলোকের গলা বেশ গম্ভীর শোনালো। সুবিনয়কে সে কথা বলতেই ও হেসে বলল, উষা, খবরের কাগজে চাকরি মানে পরের হাঁড়ি হাটে ভেঙে পয়সা রোজগার করা। কিন্তু সব হাঁড়ি তো আমরা হাটে ভাঙি না, হাতে রেখে দিই। তাতে অনেক কাজ হয় জানো। যেমন ডক্টর রায়চৌধুরী ইন্ডিয়ান মেডিকেল বোর্ডের চেয়ারম্যানের পোস্ট ছেড়ে দিয়েছেন। কেন জানো? না তো কেন? কেউই জানে না আমি ছাড়া। এই হাঁড়িটা আমি হাটে ভাঙিনি, হাতে রেখে দিয়েছি। সুতরাং তোমার কোনো ভয় নেই। দিনবাণী সুবিনয় চাটুর্যে কাউকে পাঠালে রায়চৌধুরী কেন, রায়চৌধুরীর বাবাও তার সঙ্গে দেখা করবে। ক্লিয়ার? কি হাঁড়ির খবর শুনি? সরি, এখন ভাঙতে পারছি না। ঠিকই, ঢিল মারলে পাটকেলটা তো খেতেই হবে। আচ্ছা, থ্যাংক ইউ। ডক্টর রায়চৌধুরীর বাড়ি লর্ড সিনহা রোডে। রাত 9টায় রাস্তাটা এতই নির্জন, গা ছমছম করে। মনে হয় এই বুঝি পিছনে পায়ের শব্দ শোনা গেল। দুপাশে যে কটা বাড়ি দেখছি সবই বাগান বাড়ি ধরনের। ডক্টর রায়চৌধুরীরটাও তাই। বিশাল লোহার দরজার দুপাশে থামের গায়ে পাথরের ফলকে স্পষ্ট ইংরেজি হরফে ডাক্তারের নাম ও হাতখানেক লম্বা ডিগ্রি লেখা। দারোয়ানকে বলতেই সে অপেক্ষা করতে বলে ভেতরে চলে গেল। মিনিট দুয়েকের মধ্যে ডাক পেয়ে ভেতরে গেলাম। ডক্টর রায়চৌধুরী তার ড্রয়িং রুমের সোফায় বসতে দিলেন। ভদ্রলোকের বয়স 60-এর কাছাকাছি। চেহারা লম্বা, রোগা, গায়ের রং শ্যামলা, চোখে সরু ফ্রেমের চশমা, মাথার চুলে বেশ পাক ধরেছে, ঠোঁটে একটা হাসির রেখা। গম্ভীর স্বরে ডক্টর রায়চৌধুরী শুরু করলেন, আপনি সুবিনয় বাবুর কলিগ? আগে বলুন, কি খাবেন, চা না কফি? ওসবের জন্য ব্যস্ত হবেন না, এদিকটা বেশ নির্জন। আমি আমি চটপট কথা সেরেই চলে যাব। আপনার একটু অসুবিধা হয়ে গেল বুঝতে পারছি। কি করব বলুন, রাতে ছাড়া আমার আবার সময় হয় না। না না, ঠিক আছে। আচ্ছা, মনস্তত্ত্বের ব্যাপারে আমার কয়েকটা প্রশ্ন ছিল। পার্সোনাল? না, অন্তত এখনো সে অবস্থা হয়নি। আমার প্রশ্নগুলো আয়রন ম্যানের বিষয়ে, কারণ আমাদের কাগজে এই ব্যাপারটা আমিই রিপোর্ট করছি। বলুন, কি জানতে চান? ধরুন, বিয়ে থা করা একটা সংসারী লোক, বউকে বাচ্চাকে দিব্যি ভালোবাসে, এরকম একটা লোক কি আয়রন ম্যান হতে পারে? খুবই পারে। এরকম বহু নজির আছে আমাদের লাইনে। এমনিতে হয়তো খুব স্বাভাবিক মানুষ, বিয়ে থা করে সুখী, কিন্তু ডেঞ্জারাস সেক্স ক্রিমিনাল। পেপারে আয়রন ম্যানের ব্যাপারে যা পড়েছি তাতে আমার খুব মনে হয়েছে যে লোকটা সংসারে একা। তবে আপনি যেরকম বলছেন সেরকম হওয়াটা একেবারে অসম্ভব নয়। আমি আসলে আপনি বোধহয় জানেন, লোকটা ভিকটিমদের সায়া টায়া এইসব চুরি করছে, মানে পুলিশ তাই বলছে। তা লোকটা কি এইসব জিনিস নিজের কাছে রেখে দিচ্ছে? মানে ধরুন, লোকটা সায়া ব্রা এইসব নিজের কাছে জমিয়ে রাখছে, এর কোনো এক্সপ্লেনেশন দিতে পারেন? দেখুন, আমি সাইকিয়াট্রিস্ট, জ্যোতিষী নই। যদি আপনি আন্দাজে ঢিল ছুঁড়তে বলেন তাহলে চেষ্টা করতে পারি। যেমন লোকটা হয়তো ওই সব আন্ডারগার্মেন্টসকে ভিক্টরি সিম্বল বলে ভাবে। সে যে লড়াইয়ে জিতেছে তার জলজ্যান্ত প্রমাণ ওই ট্রফিগুলো। কিংবা তার হয়তো মহিলাদের অন্তর্বাস জমানোর হবি রয়েছে। ফ্রয়েড সাহেব তো এই ব্যাপারে অনেক কিছু লিখে গেছেন। আমি যে তার কথার মাঝখানে উসখুস করতে শুরু করেছি সেটা বোধহয় ডক্টর রায়চৌধুরী খেয়াল করে থাকবেন। তাই হঠাৎই খুব অন্তরঙ্গ সুরে বললেন, মিস রয়, আমার মনে হয় আপনি কোনো প্রবলেমে পড়েছেন। আপনি তো জানেন আমাদের প্রফেশনে কথা গোপন রাখাটাই বড় কথা। সুতরাং আপনি মন খুলে আমাকে সব কিছু বলতে পারেন। আমি আর পারলাম না। ডক্টর রায়চৌধুরীকে সব খুলে বললাম। আমার মুখে গোটা গল্পটা শুনতে শুনতে তিনি এতটুকু অবাক হলেন না। মনস্তত্ত্বের রহস্যে ঘেরা জগতে যাদের নিত্য চলাফেরা, তারা বোধহয় সহজে অবাক হন না। সব কিছু শোনার পর কিছুক্ষণ চুপ করে রইলেন তিনি। তারপর বললেন, বলো, কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আমি চাই সিদ্ধার্থর কেস হিস্ট্রিটা আপনি একবার খতিয়ে দেখুন।
মনোনিকেতনে নিশ্চয়ই আপনার জানা চেনা আছে। ওর মানসিক রোগের ব্যাপারে আমি আপনার মতামত চাই। ঠিক আছে, তুমি শুধু আমাকে একটা দিন দাও। কাল সন্ধে 6টা নাগাদ আমার চেম্বারে দেখা করো, সব রিপোর্ট পেয়ে যাবে। এই নাও আমার কার্ড, এতে ঠিকানা, ফোন নাম্বার সব আছে। হাত বাড়িয়ে কার্ডটা নেওয়ার সময় বেশ বুঝতে পারছিলাম আমার হাত কাঁপছে। ডক্টর রায়চৌধুরী কি নতুন কোনো তথ্য আবিষ্কার করতে পারবেন সিদ্ধার্থর কেস হিস্ট্রি থেকে? যদি পাওয়া যায় তাহলে মায়ার জন্য আমার খুব খারাপ লাগছিল। ওকে ওকে আমি খুব ভালোবাসি, আর টনিকেও তো বিপদ থেকে বাঁচাতে হবে। ওরা তো জানে না কি ভীষণ আগ্নেয়গিরির ওপরে পরম নিশ্চিন্তে বসে আছে। মনে মনে প্রার্থনা করতে লাগলাম আমার আমার সমস্ত অনুমান যেন ভুল প্রমাণিত হয়, সিদ্ধার্থর অতীতে যেন অস্বাভাবিক কিচ্ছু না পাওয়া যায়। বৃহস্পতিবার সন্ধে 6টায় দুরু দুরু বুকে হাজির হলাম সুবোধ মল্লিক স্কোয়ারে, ডক্টর চিরঞ্জিত রায়চৌধুরীর চেম্বারে। উনি বোধহয় আমার সংকুচিত ভাবটা লক্ষ্য করেছেন, তাই হাসি মুখে অভ্যর্থনা জানিয়ে নরম গলায় বললেন, আরে এসো এসো, বসো। খুব চিন্তায় আছো মনে হচ্ছে। শোনো, সম্পর্কের চেয়ে একটা মানুষের প্রাণের দাম অনেক বেশি। তুমি কোনো অন্যায় করছো না, তবে এটাও মনে রেখো কোনো ইনোসেন্ট লোক যেন শাস্তি না পায়। সেই জন্যেই তো অকাট্য প্রমাণের সন্ধানে মরিয়া হয়ে ঘুরছি। এ কাজে সফল না হলে আমি খুশি হব, কিন্তু কিন্তু আপনি বলুন, আপনি কি কিছু জানতে পারলেন? পেরেছি। তোমার ভগ্নিপতির কেস হিস্ট্রি বেশ ইন্টারেস্টিং। মননিকেতনের ডক্টর পাল ওর কেসের চার্জে ছিলেন, ওর কাছেই সবটা শুনলাম। তুমি জানো সিদ্ধার্থর বাবা ওর মাকে খুন করেছিল, তারপর নিজে আত্মহত্যা করেছে? কি? না, একেবারেই জানি না। এটা এটা প্রথম শুনলাম। আমার বোন কখনো বলেনি আমাকে। অবশ্য ও নাও জানতে পারে। আচ্ছা, এটা কবেকার ঘটনা? সিদ্ধার্থর তখন মাত্র 12 বছর বয়স। ওরা তালতলায় থাকতো। সিদ্ধার্থ ডক্টর পালকে এই ব্যাপারে বলেছে ওর মা নাকি উচিত শাস্তি পেয়েছে। বাবাকেও যেমন ভালোবাসতো ঠিক তেমনই ঘেন্না করত ওর মাকে। সিদ্ধার্থর কথা অনুযায়ী ডাক্তারবাবুর টেবিল থেকে একটা ভাঁজ করা কাগজ তুলে নিয়ে সেটা খুলে কি যেন পড়লেন। তারপর কথার খেই ধরে বললেন, হ্যাঁ, সিদ্ধার্থ বলেছে ওর মা ছিল খুব সুন্দরী কিন্তু আনফেথফুল। স্বামীকে লুকিয়ে আর 5 জন লোকের সঙ্গে নষ্টামি করে বেড়াতো। প্লিজ ডোন্ট মাইন্ড, এটা সিদ্ধার্থর ভাষা, আমার নয়। যাই হোক, সিদ্ধার্থ সবকিছু জেনেও মায়ের হাতে মার খাওয়ার ভয়ে চুপ করে থাকতো। 2-1বার মায়ের অবাধ্য হয়ে সাংঘাতিক মার খেয়েওছে। সুতরাং সিদ্ধার্থ আতঙ্কে চুপ করে থাকতো। তারপর একদিন ওর বাবা সরাসরি দেখে ফেলে ওর মায়ের কীর্তি। সিদ্ধার্থ খুব ভালোই জানতো সেদিন বাবা কখন ফিরবে, কিন্তু মাকে ইচ্ছে করেই সেটা বলেনি। ব্যাস, বাবার মাথা গরম ছিল। গলা টিপে বউকে খতম করে নিজে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। সে এক বিভৎস ব্যাপার। আচ্ছা আচ্ছা, এর জন্য কি সিদ্ধার্থর মনে কোনো অপরাধ বোধ, মানে একটা গিল্ট কমপ্লেক্স তৈরি হয়? তোমাদের রিপোর্টারদের নিয়ে এই এক সমস্যা, সব সময় সবকিছুর একটা থ্রিলিং এক্সপ্লেনেশন খোঁজো। না, ডক্টর পাল পরিষ্কার বলেছেন কোনো রকম গিল্ট কমপ্লেক্স ইত্যাদি ছিল না। আর মনের অসুখ থাকলেই যে সেসব থাকতে হবে তাই বা কে বলেছে? এটা ঠিক যে বাবা মারা যাওয়ায় সিদ্ধার্থ খুবই দুঃখ পেয়েছিল। সারা জীবনই বাবার মৃত্যুর জন্য ওর মাকে দায়ী করে এসেছে। আর মায়ের মৃত্যুতে যে ওর পরোক্ষ হাত ছিল তার জন্য রীতিমতো গর্ব হয়। ও মনে করে যে পাপের জঞ্জাল অন্তত কিছুটা হলেও সাফ করতে পেরেছে। নিজের ভগ্নিপতির সম্পর্কে এ ধরনের তথ্য শুনে আমি কি বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কোনো রকমে বললাম, আচ্ছা, গিল্ট যদি না হয় তাহলে ব্যাপারটা কি? মাথার চুলে হাত চালালেন ডক্টর রায়চৌধুরী। তারপর গম্ভীর গলায় বললেন, দেখো, একটা কথা বলে রাখা দরকার।
যেসব বাচ্চারা ডোমেস্টিক ভায়োলেন্স দেখে বড় হয় তাদের বেশিরভাগই কিন্তু বড় হয়ে নিজেরা ভায়োলেন্ট হয় না। হ্যাঁ, ছোটবেলায় এ ধরনের ট্রমার ইতিহাস থাকলে সামান্য ঝুঁকি থেকে যায় ঠিকই, কিন্তু সেটাই তাদের নিয়তি নির্ধারণ করে না। আবার এও ঠিক যে এইসব ব্যাপার খুব একটা সহজ সরল নয়। একই পরিস্থিতি আলাদা আলাদা মানুষের মনে আলাদা রকমের প্রতিক্রিয়া তৈরি করে। সিদ্ধার্থর মনের ভেতরে হয়তো হাজার রকম জটিল মারপ্যাঁচ রয়েছে, তবে একটা ব্যাপার আমার কাছে মোটামুটি স্পষ্ট, সুন্দরী মহিলাদের ও এতটুকুও বিশ্বাস করে না। তুমি কিছু মনে করো না, আমার ধারণা যদি ভুল না হয় তাহলে তোমার বোন বোধহয় তেমন সুন্দরী নয়, নাকি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। মায়া একেবারেই সাদামাটা দেখতে, আমারই মতন। হ্যাঁ, হয়তো সেই জন্যই সিদ্ধার্থ মায়াকে ভালোবেসে বিয়ে করেছে। ওর বিশ্বাস মায়া ওকে কখনো ঠকাবে না। তার মানে সুন্দরী মেয়েদেরও ঘেন্না করে? যখনই ও কোনো সুন্দরী বিবাহিতা মেয়েকে মাথা থেঁতলে দিয়ে খুন করে, তখনই ও মনে মনে ধরে নেয় যে দাঁড়াও 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 দাঁড়াও, এভাবে অনুমানের উপর ভিত্তি করে কোনো কিছু অ্যাসিউম করাটা ঠিক নয়। আমি যা বলছি তার প্রায় সবটাই থিওরিটিক্যাল। সিদ্ধার্থর সঙ্গে দিন সাতেক সিটিং দিতে পারলে হয়তো আরো অনেক কিছু বলতে পারতাম। এখন যা বলছি তার অনেকটাই যেন পরের মুখের ঝাল খাওয়া। তোমার সন্দেহ যদি সত্যি হয়, মানে সিদ্ধার্থই যদি আয়রন ম্যান হয়, তাহলে আমি হয়তো জিজ্ঞাসাবাদ করে ওর কাছ থেকে খুনের মোটিভও বের করে ফেলতে পারবো। তবে একটা কথা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়, সিদ্ধার্থ যদি ভিকটিমদের ওর মায়ের বদলি ভেবেই খুন করে থাকে, তাহলে মেয়েগুলো শুধু সুন্দরী হলেই চলবে না, ওর চোখে তাদের চরিত্র খারাপ হওয়া জরুরি, ওর মায়ের মতো। হতে পারে, কারণ কারণ 6 জন মেয়েই ম্যারিড ছিল। তাদের প্রত্যেকেরই যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকেও থাকে, তাহলে সিদ্ধার্থ সেটা জানবে কেমন করে? কারণ যতদূর জানি খুন হওয়া মেয়েগুলোর মধ্যে কোনো কানেকশন ছিল না। সুতরাং 6টা বিবাহিতা মেয়ের সঙ্গে সিদ্ধার্থর আলাপ হবে, এমন ঘনিষ্ঠতা হবে যে ও তাদের ব্যক্তিগত জীবনের গোপন কথা জেনে ফেলবে। এটা তো ইম্পসিবল। একেবারে গল্পের মতো শোনাচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য আমি নিশ্চিন্ত হলাম। সত্যি তো, এতটা কল্পনা করা একটু বাড়াবাড়ি। তাহলে নিশ্চয়ই সিদ্ধার্থ নির্দোষ। কিন্তু এর পরেই আমার মাথায় পরপর বাজ পড়ার মতো খেলে গেল কয়েকটা কথা। উত্তেজিতভাবে বলে উঠলাম, গল্প কেন হবে? ও তো বাড়ি বাড়ি টিভি আর ভিসিআর সারানোর কাজ করে। তার মানে? হ্যাঁ, সিদ্ধার্থ চাকরি ছাড়াও সন্ধেবেলা বা রাত্রিবেলা এসব রিপেয়ারের কাজ করতে এদিক ওদিক যায়। তখনই হয়তো এইসব মহিলাদের চরিত্রের ব্যাপারও জেনে থাকবে। ওর যা চেহারা, ইচ্ছে করলেও সিনেমাতেও নামতে পারত। জানি না, হয়তো ওকে একা পেলে কোনো মেয়ে কাছে ঘেঁষার চেষ্টা করে। মানে এমনটা হয়ে থাকলে আমি অবাক হব না। আর তখনই ও বুঝে যায় ওর যা বোঝার। ঠোঁট ওল্টালেন ডাক্তারবাবু, কাঁধ ঝাঁকিয়ে বললেন, তাহলে তখনই তো সেই মেয়েটিকে খতম করতে পারত। তখন হয়তো সুযোগ পায়নি, হয়তো বাড়িতে লোকজন ছিল, বাচ্চা কাচ্চা ছিল। তাছাড়া বাড়িতে ওর আসা যাওয়া সবাই দেখে ফেলেছে। এমনও তো হতে পারে যে ওই সব মেয়েদের ইশারায় সাড়া দিয়ে ও পরে একদিন রাতে দেখা করবে বলে এসেছে। তারপর সময় মতো রাস্তা সাফ পেয়ে নিশ্চিন্তে কাজ হাসিল করেছে। মেয়েরা ওর অভিনয় ধরতে পারেনি। 6 জন মেয়ে ওর সঙ্গে প্রেম করতে চেয়েছিল বলছো? না, হয়তো কয়েকজন। বাকিদের বেলায় হয়তো সিদ্ধার্থ অবৈধ সম্পর্কের কোনো সূত্র পেয়েছিল। হতেও পারে, আবার নাও হতে পারে। না, সিদ্ধার্থর সঙ্গে সিটিং না দিয়ে আমি তোমাকে এর বেশি কিছু বলতে পারছি না। এবার তুমি যা ভালো বোঝো করো। উইশ ইউ বেস্ট অফ লাক। আমি খুব দ্রুত ভেবে নিলাম, আর নয়, এবারে লালবাজারে যাওয়া উচিত। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথেও অনেক ভাবলাম। ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। সিদ্ধার্থর হাসি খুশি মুখটা
বারবার মনে পড়ছিল। মায়ার চোখে ওর জন্য অগাধ ভালোবাসার ছবিটাও মনে পড়ছিল। এত বছর ধরে যার সঙ্গে এত আড্ডা দিলাম, আপন ভাইয়ের মতো স্নেহ করলাম, তার নামে গিয়ে পুলিশে রিপোর্ট করব? যাই হয়ে যাক না কেন, পরিবারের কি কর্তব্য নয় পরিবারের সদস্যের পাশে থাকা? কিন্তু সঙ্গে সঙ্গেই আবার মনে পড়ল যে মেয়েগুলো খুন হয়েছে তাদের থেঁতলে যাওয়া বিভৎস মুখ। নিজের ব্যক্তিগত জীবনে বিপর্যয়ের বিনিময়ে যদি আর একজন মেয়েকেও এই পরিণতির হাত থেকে বাঁচাতে পারি, মানুষ হিসেবে সেই চেষ্টাটাই কি আমার করা উচিত নয়? তাছাড়া সিদ্ধার্থ যদি সত্যি অপরাধী হয়ে থাকে, তাহলে ওর এই অপরাধ ক্ষমার যোগ্য নয় কোনোভাবেই, ভালোবাসার জন্যেও না। বাড়ি ফেরার পর থেকে শুতে যাওয়ার আগে পর্যন্ত মায়াকে বারবার লক্ষ্য করছিলাম। কি স্বচ্ছন্দে স্বাভাবিকভাবে গুনগুন করতে করতে রান্না করছে, উল বুনছে, খেতে বসে গল্প করছে। এমনই কোনো সহজ গার্হস্থ্যের দিনে হয়তো সিদ্ধার্থ অফিস থেকে ফিরে টিভি সারাতে গিয়েছিল কারুর বাড়ি। শুয়ে শুয়ে দৃশ্যটা ভাবার চেষ্টা করলাম। ও মা, এই তো একটু আগে ফিরলে, আবার বেরোচ্ছ? হ্যাঁ, আজকে একটা টিভির কাজ আছে বুঝলে, যাই ঘুরেই আসি। ও, তোমার ক্লায়েন্ট মানে তো নির্ঘাত আবার বড় লোকের একাকিনী সুন্দরী বউ। যাও, এনজয়। কি যে বলো, মায়ার মায়াজাল কেটে বেরোনো কি মুখের কথা? এনজয় বলে দিলেই হলো? ও, তার মানে সহজ হলে বুঝি বেরিয়ে যেতে? নেভার। এই দেখো, এই আমি আমার কোমরের দড়িটি বাঁধলুম আর এই তোমার হাতে দিলুম। এবার আমার যাবজ্জীবন কারাবাস আটকায় কে? ও হয়েছে মশাই, আরও তো আদিক্ষেতা করতে হবে না। বেরিয়ে পড়ো এবার, এমনিতেই রাত হয়ে যাচ্ছে। সাবধানে যেও। আচ্ছা ম্যাডাম, তাড়াতাড়ি ফিরছি। তাড়াতাড়ি এসো, আমি কিন্তু খাবার নিয়ে বসে থাকবো। যথাজ্ঞা মহারানী। এরপর যখন সিদ্ধার্থ নির্দিষ্ট বাড়িতে গিয়ে কলিং বেল বাজিয়েছে, নিঃসন্দেহে দরজার ওপারে সুন্দর পোশাকে উপস্থিত হয়েছে কোনো ডানাকাটা পরী। আপনি কে? নমস্কার ম্যাডাম, আমার নাম সিদ্ধার্থ। আপনাদের টিভিতে বোধহয় কোনো সমস্যা হয়েছে। আমার আজকে সারাতে আসার কথা ছিল, ফোনে কথা হয়েছিল আমাদের। ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আপনি সে? আগে তা আমার পেশেন্ট কোথায়? হ্যাঁ, ও টিভি, ওটা আসলে আমাদের বেডরুমে থাকে। আসুন না, ওই ওপরে যেতে হবে। বাবা, সত্যি সত্যি শয্যাশায়ী হয়ে পড়েছে দেখছি। আপনি কিন্তু বেশ মজার মানুষ। হ্যাঁ, নেহাত সময়ের অভাব, না হলে পার্ট টাইমে লোক হাসানোর কাজটাও প্রফেশনালি করতাম বুঝলেন। আচ্ছা, তখন দরজা খোলার সময় আমি একটু চমকে গিয়েছিলাম বলে কিছু মনে করবেন না কাইন্ডলি। আসলে আমি না একদম বুঝতে পারিনি। না না, ঠিক আছে, ইটস কোয়াইট অল রাইট। টু বি অনেস্ট, আপনাকে দেখে ঠিক মানে টিভি মেকানিক মনে হয় না আর কি। আমি তো প্রথমে ভেবেছিলাম বুঝি ওর কোনো ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ক্যান্সেল করতে বোধহয় ভুলে গেছে। ও, তা কি করেন আপনার স্বামী? ইন্টেরিয়র ডিজাইনার। কলকাতা শহরের অনেক বিখ্যাত লোকের বাড়ি ওর সাজানো। আচ্ছা, তাই জন্য আপনাদের বাড়িটা এত সুন্দর। ভাগ্যিস আপনি আগে বলে দিলেন, না হলে আমি তো গৃহিণীর রুচির প্রশংসা করতে যাচ্ছিলাম। তা আপনার হাজবেন্ড বুঝি এখনো ফেরেননি? না না, তার ফিরতে দেরি আছে, একটা বড় প্রজেক্ট নিয়ে মুম্বাই গেছে। ও বাবা, আচ্ছা বেশ। কই, আমার রোগীকে আগে একবার দেখি তো। কী সমস্যা আপনার, খুলে বলুন দেখি ডাক্তারবাবুকে। নিশ্চয়ই এরপর সিদ্ধার্থ ওর হাতের ছোট ব্যাগটা খুলে যন্ত্রপাতি বের করে বসেছে টিভি সারাতে। ওর কাজের মাঝে হয়তো সেই সুন্দরী এগিয়ে দিয়েছে চা জলখাবার। এই নিন, কিছু খেয়ে নিন। থ্যাংক ইউ, খুব খিদে পেয়েছিল। অফিস থেকে ফিরে এসে আসলে কিছু খাওয়াই হয়নি। যাক, ভালোই করেছি তাহলে। কোথায় আছেন আপনি? মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড। না না, মাইন্ড করবো কেন। আমি একটা ইলেকট্রনিক্স ফার্মের সেলস অ্যান্ড সার্ভিস ইঞ্জিনিয়ার। এই এক্সট্রা কাজগুলো আমি নিজের শখেই করি, যন্ত্রপাতি ঘাঁটতে ভালো লাগে আর কি।
ও তাই বলুন, আপনাকে দেখলেই মনে হয় কর্পোরেট ওয়ার্ল্ডের মানুষ অথবা ফিল্ম দুনিয়ার। বাহ বাহ, পরেরটা কিন্তু একটু বেশি হয়ে গেল। আমি ছাপোষা মানুষ। দেখে তো মনে হয় না। সত্যি করে বলুন তো, কোনোদিন ইচ্ছে করেনি অভিনয় কিংবা মডেলিং করতে? অন্তত ছোটবেলায় তো সবারই একটু একটু ইচ্ছে করে। না, আমার আসলে অভিনয় ব্যাপারটা একেবারেই আসে না। পেটি। তা আপনার ফ্যামিলিতে? হ্যাঁ, আমার মিসেস আছেন আর আমাদের ছেলে। ও বাহ, মিসেস নিশ্চয়ই খুব সুন্দরী। আপনার চেয়ে বেশি নয়। ধ্যাৎ, কি যে বলেন না। আচ্ছা, আমার টিভির কি খবর? আজকেই ঠিক হয়ে যাবে তো? না, ও সরি, ওই দেখুন আসল কথাটাই বলা হয়নি। আমাকে না আরেক দিন আসতে হবে, কারণ কিছু পার্টস পাল্টাতে হবে মনে হচ্ছে। এ বাবা, তাই নাকি? ঠিক আছে, কবে আসতে পারবেন বলুন তাহলে? বেশি দেরি করবেন না প্লিজ। আসলে প্রায়ই তো একা থাকি, ওই টিভিটাই আমার একমাত্র কোম্পানি বলতে পারেন। তাহলে তো আপনার বন্ধুকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে। কালই আসি নাকি অসুবিধা হবে? না না, কোনো অসুবিধে নেই, চলে আসুন। কাল কিন্তু আসতে আরেকটু রাত হবে ম্যাডাম। অফিস থেকে বেরোতে একটু দেরি হবে। আমার তো কোনো প্রবলেম নেই, তবে আপনার ওয়াইফ আবার রাগ করবেন না তো? এত রাত পর্যন্ত একজন অচেনা মানুষের ঘরে কাটাবেন। আপনিও তো একজন অচেনা মানুষকে নিজের বেডরুমে নিয়ে এলেন, তাতে কি আপনার হাজবেন্ড রাগ করবেন? এরপর কি সিদ্ধার্থ আর ওর সুন্দরী ক্লায়েন্টের চোখে চোখে কোনো কথা হয়েছিল জানি না। তবে পরের দিন যখন ও আবার তার বাড়ির কলিং বেল বাজিয়েছে, মেয়েটি নিশ্চয়ই ভাবতে পারেনি যে দরজা খুলতেই আগের দিনের সেই কন্দর্প কান্তি ভদ্রলোক লোহার অস্ত্রের বাড়ি মেরে তার মাথাটা থেঁতলে দেবে। আপনি আসুন আসুন, আপনার জন্যই তো। এই কাজ করে নির্বিকার মুখে বাড়ি ফিরে নিশ্চিন্তে বউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে প্রতিবার। উফ, আমি আর ভাবতে পারছি না। এইভাবেই নিজের মনের সঙ্গে হাজারো যুদ্ধ করে স্থির করলাম পুলিশকে সমস্তটা জানিয়ে রাখাটাই সমীচীন। সেই মতো পরদিন অর্থাৎ শুক্রবার সকালে লালবাজারে এসেই পড়লাম। আয়রনম্যানের কেসটার দায়িত্বে রয়েছেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর সরকার। লোকটা শক্তপোক্ত দশাশয়ী চেহারা দেখে আর বাঁচ খাই গলা শুনে প্রথম প্রথম বেশ ঘাবড়ে যেতাম। এখন এত বছরে অভ্যেস হয়ে গেছে। ভদ্রলোকের বয়স 50-এর এপারেই হবে। পুরুষ্টু গোঁফে পাক ধরেছে, মাথার চুলেও। শরীরের তুলনায় চোখ ছোট ছোট, আর কথাবার্তায় কেমন এক নির্লিপ্ত ভাব। সরকারকে ওর সিটেই পেলাম। 2-3টে ফাইল খুলে কাগজপত্র ছড়িয়ে কি যেন করছে। মুখ তুলে আমাকে দেখে বলল, বলুন কি চাই? আয়রন ম্যানের কোনো নতুন খবর নেই? আরও 2-4টে লাশ না পড়লে ও ধরা পড়বে না। আমি বসে কয়েক মিনিট দম নিলাম। ভাবলাম বলবো কি বলবো না। টনির হাসি খুশি মুখটা মনে পড়ল, আর মায়ার সুখী মুখটাও। কিন্তু তারপরেই সেই মুখগুলোকে মুছে দিয়ে ভেসে উঠল ভয়ঙ্কর বিকৃত রক্তলোভী একটা মুখ। চাপা গলায় বললাম, মিস্টার সরকার, আয়রনম্যানের কেসের ব্যাপারে আমি একটা মুখ্য ক্লু দিতে পারি। তাই নাকি? কাজ থামালো না সরকার। আমার দিকে এক পলক দেখে আবার টেবিলের কাগজপত্রে মন দিল। বুঝলাম, এই কেসটা শুরু হওয়ার পর থেকে বহু লোক এসে এরকম বহু মোক্ষম সূত্র তাকে জানিয়ে গেছে। আমি কিছুটা আহত হয়ে পরের কথাগুলো একটু জোর দিয়েই বললাম, মিস্টার সরকার প্লিজ, আমি ঠাট্টা করছি না। এইবারে লোকটা কাজ থামালো। হাত দিয়ে কাগজপত্র একপাশে ঠেলে সরিয়ে দিয়ে বলল, বেশ, বলুন কি ক্লু? সব বলছি, কিন্তু একটা শর্ত আছে। ঠিক আছে ঠিক আছে, আপনার কাগজ এক্সক্লুসিভ স্টোরি পাবে, কোনো চিন্তা নেই। না, তা নয়। আমি চাই এই ক্লু আপনি কোথা থেকে পেয়েছেন সেটা যেন কেউ জানতে না পারে। বেশ, তাই হবে। শর্ত মঞ্জুর। এবার বলুন। আরও আছে।
এই কেসের কোনো ব্যাপারে কোনোভাবেই আমার নাম যেন না ওঠে। আমি একেবারে আড়ালে থাকতে চাই। কিন্তু সেটা কি করে সম্ভব? কেসে আপনাকে উইটনেস হিসেবে ডাকা হতে পারে। হবে না, ধরে নিন না আমি একজন ইনফর্মার। ইনফর্মার, ঠিক আছে। আয়রন ম্যানকে গারদে ভরতে পারলে আমি আর কিচ্ছু চাই না। পাবলিক আর মিনিস্টার ডেইলি আমাদের মুন্ডুপাত করছে এই কেসটা নিয়ে। যাই হোক, এবার আপনি বলুন। বুঝতে পারছিলাম ইন্সপেক্টর সরকার ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে উঠছে। কারণটা খুব সহজ, আয়রন ম্যান ধরা পড়লে তার নাম হবে, প্রমোশন হবে, খবরের কাগজে ফলাও করে ছাপা হবে তার কৃতিত্বের কথা। আমি গোটা গল্পটা ওকে খুলে বললাম, ডক্টর রায়চৌধুরীর কথাও বাদ দিলাম না। শনিবারটা কেটে গেল। এর মধ্যে আমার কথার ভিত্তিতে ইন্সপেক্টর সরকার মৃতা মহিলাদের 6 স্বামীকেই আবার জিজ্ঞাসাবাদ করেছে। তাদের মধ্যে 3 জন বলেছে হ্যাঁ, টিভি সারানোর লোক বাড়িতে এসেছিল বটে, কিন্তু যখন এসেছিল তখন তারা কেউই বাড়ি ছিল না। সব ব্যবস্থা বউরাই করেছিল। ফলে কোন মিস্ত্রি কোথা থেকে এসেছিল সে ব্যাপারে তারা কিচ্ছু জানে না, শনাক্তও করতে পারবে না। অন্য 2 জন স্বামী তো স্ত্রীর মৃত্যুর সময়ও কলকাতার বাইরে ছিল। টিভি সারানোর জন্য আদৌ কোনো লোক তার আগে এসেছিল কিনা সেটাই তারা জানে না। হয়তো বউয়েরা বলতে ভুলে গিয়েছিল। একমাত্র 6ষ্ঠ জন জানালো যে টিভি সারানোর লোকটিকে সে দেখেছে এবং আবার দেখলে হয়তো চিনতে পারবে। তাকে সিদ্ধার্থর একটা ফটো জোগাড় করে দেখাতেই সে এক বাক্যে স্বীকার করলো, হ্যাঁ এই এই সেই লোক। আমি যতই তদন্ত করি না কেন, বোধহয় শেষ পর্যন্ত প্রার্থনাও করেছিলাম যাতে আমার সব থিওরি মিথ্যে হয়ে যায়। কিন্তু এই ঘটনার পর আর কোনো সন্দেহের অবকাশ রইল না, অন্তত আমার মনে। আইনের এখনো সলিড এভিডেন্স দরকার, সেটা জোগাড় করার ব্যবস্থাও হলো সিদ্ধার্থ কলকাতায় ফেরার আগেই। রবিবার সকালে ইন্সপেক্টর সরকার সার্চ ওয়ারেন্ট নিয়ে হাজির হলো মায়ের বাড়িতে। আমিই বলেছিলাম ভোর ভোর আসতে, যাতে পাড়ার লোকের নজরটা কম পড়ে। আমরা যে পরিচিত সে কথা সরকার যথারীতি ফাঁস করল না। উফ, এত সকালে আবার কে এলো রে বাবা। যাই। এ কি, আপনারা কেন, কি হয়েছে? এখানে কেন এসেছেন? ঘাবড়াবেন না ম্যাডাম, ভয় পাওয়ার মতন কিচ্ছু হয়নি। আসলে আয়রন ম্যানের হাতে খুন হওয়া একজন ভিকটিমের বাড়িতে আপনার স্বামী কিছুদিন আগে টিভি সারাতে গিয়েছিলেন। হয়তো অন্যদের বাড়িতেও গিয়ে থাকবেন। সেই জন্য আমরা আপনার স্বামীর ওই টিভি সারানোর যে যন্ত্রপাতিগুলো একটু খুঁটিয়ে দেখতে চাই। বেশিক্ষণে কাজ নয়, এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের শুধু ওর ওয়ার্কশপটা একটু দেখিয়ে দিন। কিন্তু এভাবে আপনাদের সার্চ ওয়ারেন্ট আছে? নিশ্চয়ই, এই দেখুন। আমিও কলিং বেল বাজা মাত্রই নিজের ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। মায়ার রাজি না হয় এমনিতেও উপায় ছিল না, তাও আমি ওকে ভরসা দিলাম। হ্যাঁ দিদি, দেখ না এরা কি বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। মায়া আমি বলি কি, ওদেরকে নিজেদের কাজটা করতে দে। আমার মনে হচ্ছে এটা কোনো ফর্মালিটির ব্যাপার। ওরাও জানে এখানে কিছু পাওয়া যাবে না, কিন্তু তদন্তে তো সব সূত্রই হাতড়ে দেখতে হয়। তুই এত চিন্তা করিস না, কিচ্ছু হবে না। বলছিস? আচ্ছা, আসুন আপনারা। মেয়েটা কেমন যেন বিহ্বল হয়ে পড়েছে। ও তো আর জানে না এই সার্চ ওয়ারেন্টের মূলে রয়েছে আমি, ওর নিজের দিদি। কোনোদিন জানতে পারলে কি হবে সেটা কল্পনা করেই আমার বুকে একটা কষ্ট দানা বেঁধে উঠল। চিলেকোঠার ঘরে ছোট আলমারি ও তার ভেতরে প্লাস্টিকের বাক্সটা পাওয়া গেল জায়গা মতোই। তবে সিদ্ধার্থ বাকি 5 জন ভিকটিমের বাড়িতেও টিভি সারাতে গিয়েছিল কিনা তার কোনো প্রমাণ মিলল না। ইন্সপেক্টর সরকার ফরেন্সিকের জন্য কয়েকটা বড় রেঞ্জ আর হাতুড়ি নিয়ে নিল। আর তারপর আলমারির নিচের তাক থেকে উদ্ধার হলো সেই মহার্ঘ সায়া আর ব্রেসিয়ারগুলো। মায়াকে লক্ষ্য করলাম, স্পষ্টতই অবাক হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে স্পষ্ট গলায় সে বলে উঠল,
ওগুলো আমার। হতে পারে, কিন্তু এগুলো আমরা এখন নিয়ে যাব। যদি সত্যি আপনার হয় তাহলে পরে ফেরত পাবেন। এরপর দিল্লি থেকে ফেরা মাত্রই হাওড়া স্টেশন থেকে সিদ্ধার্থকে গ্রেপ্তার করা হলো। মায়া একেবারে ভেঙে পড়ল। ওকে আর টনিকে একা রাখবো না বলে আমি ওদের কাছেই থেকে গেলাম। আমার ভাই অলোকও একদিন এসে থাকলো আর বলে গেল রোজ অফিস থেকে ফিরে একবার করে আসবে। যাদের বাড়িতে এরকম কোনো দুর্যোগ কখনো হয়নি তাদের পক্ষে বোঝা মুশকিল যে পরিস্থিতিটা সামলানো কি ভীষণ কঠিন। সিদ্ধার্থকে গ্রেপ্তারের পরের দিন আমি অফিসে কথা বলে আয়রনম্যানের কেসটা থেকে পুরোপুরি অব্যাহতি চাইলাম। আমার মানসিক অবস্থা বিবেচনা করে আর্জি মঞ্জুর হলো, তবে ভেতরে ভেতরে ইন্সপেক্টর সরকারের সঙ্গে যোগাযোগটা ঠিকই রেখেছিলাম। ওর মনে কোনো সন্দেহ নেই যে সিদ্ধার্থই আয়রনম্যান। কিন্তু কেসটা সাজাতে গেলে গোলমাল ধরা পড়ছে অনেকগুলো জায়গায়। যেমন সিদ্ধার্থ যে 6 জনের বাড়িতেই টিভি সারাতে গিয়েছিল সেটা কিছুতেই প্রমাণ করা যাচ্ছে না। যদিও একটা বাড়ির কথা সে প্রথমেই স্বীকার করেছে। সরকারের ধারণা সিদ্ধার্থ খুব চালাক। ওই বাড়ির কর্তা যে তাকে শনাক্ত করে ফেলতে পারে সেটাও জানতো, তাই আগে ভাগে সত্যি কথাটা বলে দিয়েছে, কোনো রকম ঝুঁকি নেয়নি। এছাড়াও অনেক ফাঁক ফোকর আছে। 6টা খুনি যে একজন আয়রনম্যানের কাজ সেটাও নিশ্চিতভাবে বলা যায় না। সুতরাং দ্বিতীয় কোনো খুনি যদি থাকেই তাহলে এও সম্ভব যে সিদ্ধার্থ নিজের খেয়ালে অন্তর্বাসগুলো জোগাড় করেছে কিন্তু খুন করেনি। আপাতত সরকার খুনের রাত বা সন্ধিগুলোতে সিদ্ধার্থর অ্যালিবাই খতিয়ে দেখছে, কিন্তু আমি বেশ বুঝতে পারছি এর নিষ্পত্তি সহজে হবে না। হ্যাঁ, পুলিশ হয়তো সিদ্ধার্থর পোক্ত অ্যালিবাই পাবে না, কিন্তু নিশ্চিতভাবে এও প্রমাণ করতে পারবে না যে সে 6টা অকুস্থলেই হাজির ছিল। অবশ্য ইন্সপেক্টরের দৃঢ় বিশ্বাস কেসটা দাঁড় করানো যাবে। দেখুন, সিদ্ধার্থর ঘর থেকে ইনার গার্মেন্টস ছাড়াও যেসব জিনিস পাওয়া গেছে, বিশেষ করে এই অ্যাসিড, তালা, ছিটকিনি বা হুড়কো খোলার যন্ত্রপাতি, আসামি পক্ষের উকিল এর কোনোটারই তেমন জুৎসই ব্যাখ্যা দিতে পারবে না। কালো দস্তানা তো আগেই ছিল। তাছাড়া দ্বিতীয়বার তল্লাশিতে ওর পোশাকের আলমারিতে এক প্রস্থ কালো জামাও তো পাওয়া গেল। আপনি তো দেখলেনই। হ্যাঁ, সেই যে ভদ্রমহিলা আয়রনম্যানকে পেছন থেকে দেখেছিলেন অন্ধকারে। ঠিক, ওনাকে ডাকা হয়েছিল। টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডের জন্য বেশ কয়েকজন লোককে ওই একই রকম কালো পোশাক পরিয়ে আবছা আলোয় হেঁটে যেতে বলা হয়েছিল। যে কজনকে ভদ্রমহিলা সন্দেহভাজন বলে বেছে নিলেন তাদের মধ্যে সিদ্ধার্থও ছিল। তাছাড়া ওর মানসিক সমস্যার হিস্ট্রি থেকেও খানিকটা জোর পাওয়া যাবে। প্রথমটা ভেঙে পড়লেও 3-4 দিনের মধ্যে মায়া বেশ সামলে উঠল। পুলিশ আর কাগজওয়ালাদের ওপর ওর খুব রাগ, তাই বোধহয় আমার সঙ্গে কোনো পরামর্শ না করেই কলকাতার খুব নামী ক্রিমিনাল লয়ার যতীন বসু রায়কে সিদ্ধার্থর কেসের দায়িত্ব দিল। তবে তার সঙ্গেও যতবারই দেখা করতে গেছে আমি সঙ্গে গেছি, তাতে মায়া আপত্তি করেনি। প্রথম প্রথম ও আমাকে সন্দেহ করত, হয়তো স্ক্রু ড্রাইভারের ঘটনাটা ওর মনে ছিল, আর আমি যে আয়রনম্যানের কেসটা কাগজে রিপোর্ট করছিলাম সেটা তো ও জানতই। কিছুদিন কেটে যাওয়ার পর ও সহজ হয়ে এলো, বুঝতে পারলো এ ব্যাপারে আমিও যথেষ্ট আপসেট হয়েছি। কেসটাও যে আমি ছেড়ে দিয়েছি সে কথাও ও জানে। মামলা আদালতে ওঠার দিন 20 আগে আমি আর মায়া একদিন গেলাম মিস্টার বসু রায়ের সঙ্গে শেষ জরুরি মিটিংয়ের জন্যে। যতীন বসু রায়ের চেহারা গোলগাল, মাঝবয়সী, বেশ ভুঁড়ি আছে। লোকটাকে দেখলে একটু বোকা বোকা মনে হয়, আর হয়তো সেটাই ওর অস্ত্র। মায়াকে লক্ষ্য করে তিনি বললেন, দেখুন, আপনার স্বামীর এগেনস্টে যত এভিডেন্স পুলিশ জোগাড় করেছে সবই কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল। সুতরাং প্রসিকিউশন আগে প্রমাণ করুক যে আপনার স্বামী দোষী। ভাববেন না যে আমি প্রমাণ করতে পারবো না যে আপনার স্বামী নির্দোষ। আমাদের কাজ হবে একটু সংশয় তৈরি করে দেওয়া, অ্যান্ড দ্যাট উইল বি এনাফ। সেটা করবেন কি করে? ওই অ্যাসিড, স্টিলের পাত, নোজ প্লায়ার্স, ওগুলোর কথাই ধরা যাক। প্রসিকিউশন বলবে ওগুলো দিয়ে দরজার ছিটকিনি, তালা কিংবা জানলার গ্রিল কেটে সিদ্ধার্থবাবু ভিকটিমদের ঘরে ঢুকতেন। আমরা বলবো না, ওগুলো টিভি বা ভিসিআর সারানোর যন্ত্রপাতি। অ্যাসিড দিয়ে ঠিকমতো ডাইলুট করে নিলে তা দিয়ে যন্ত্রপাতি সাফাইয়ের কাজ হতেই পারে। আর তাছাড়া ইলেকট্রনিক সার্কিট সারাইয়ের কাজে কত রকম টুলস লাগে তার কোনো হিসেব আছে?
এই সিদ্ধার্থবাবুই তো আমাকে বলেছেন যে ওই স্টিলের পাত দিয়ে উনি ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট টেস্ট করেন, আর তখন ইনসুলেশনের জন্য গ্লাভস জোড়া খুব জরুরি। আর ওই সায়া টায়াগুলো? আগে তো পুলিশ প্রমাণ করুক যে ওগুলো আপনার বোনের নয়। সেটা করতে পারলে ওদের নেক্সট হেডেক হবে ওগুলো যে ভিকটিমদের সেটা প্রমাণ করা। না না মিসেস রায়, আপনি একদম ওয়ারিড হবেন না, এই কেসটায় 1 লক্ষ লুপহোল রয়েছে। কিন্তু প্রমাণ করতে না পারুক, ওগুলো সিদ্ধার্থর কাছে কেন রয়েছে সেটা তো জানতে চাইবে। ছাত্রছাত্রী বোকা বোকা প্রশ্ন করলে পেশাদার মাস্টারমশাই যেভাবে অনুকম্পার হাসি হাসেন, মায়ার কথা শুনে বসু রায় ঠিক সেইভাবে হাসলেন। বললেন, ধরুন সায়া আর ব্রা জামানোটা সিদ্ধার্থ ওর হবি, কিংবা এই মেয়েদের অন্তর বা সাথের কাছে থাকলে তার উত্তেজনা বাড়ে। দেখুন, আদালত আপনার স্বামীকে পাগল ভাবুক কি পারভার্ট ভাবুক তাতে আমার কিচ্ছু যায় আসে না, শুধু খুনি না ভাবলেই হলো। এরকম মারাত্মক সিরিয়াল কিলিংয়ের কেসে আমি অন্তত এটুকু পেলেই খুশি হব, আশা করি আপনারাও হবেন। কথাবার্তা শেষ করে যতীন বসুরার অফিস থেকে আমরা বেরিয়ে এলাম। উনি যাই বলুন, আমার কিন্তু মনে হচ্ছিল বেকসুর খালাস হতে সিদ্ধার্থ বেশ অসুবিধে হবে। যতীনবাবু সেটা হয়তো আঁচ করেছেন, তাই সংশয় তৈরি করে কেসটা ভণ্ডুল করতে চাইছেন। তাছাড়া মায়াকে হয়তো খানিকটা ভরসা দিতেও চেয়েছেন, কিন্তু সে কি ভরসা পেয়েছে? মুখ দেখে তো মনে হয় না। তার ভুরুতে ভাঁজ, চোখ কোঁচকানো, উকিলের আশ্বাসের মধ্যে যে বেশ খানিকটা ফাঁকা আওয়াজ রয়েছে তাও ধরে ফেলেছে। ওর গম্ভীর মুখ দেখে আমি আর কোনো আলোচনা করতে সাহস পেলাম না। এর 2 দিন বাদেই মায়া আমাকে বলল, তুই এতদিন বাড়ি ছেড়ে এখানে পড়ে আছিস, বাবা আর অলোকের নিশ্চয়ই অসুবিধা হচ্ছে, তুই এবার ফিরে যা। আমি এখন ঠিকই আছি, চিন্তা করার কিছু নেই। এ বাড়িতে একা থাকা তো ঠিক নয়। এখানে তালা দিয়ে কাজল আর টনিকে নিয়ে তুই চল না আমাদের বাড়ি। না, কটা দিন আমি একটু একা থাকতে চাই, তুই যা। অগত্যা তল্পি তল্পা নিয়ে বাড়ি ফিরে গেলাম। একদিন অন্তর একদিন আমি আর অলোক পালা করে মায়ার সঙ্গে দেখা করতে লাগলাম। এটুকু পরিষ্কার যে ও বেশ শক্ত ধাতের মেয়ে। এই রকম পরিস্থিতিতে আমি হলে কি করতাম কে জানে। সিদ্ধার্থর মামলা আদালতে ওঠার 2 দিন আগে আমাদের কাগজের দপ্তরে একটা ফোন এলো। সল্টলেকে একটা নৃশংস খুন হয়েছে, একজন বিবাহিতা মেয়ে মারা গেছে। হাতে আর কোনো বড় কাজ না থাকায় অ্যাসাইনমেন্টটা নিলাম। ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে আমার চৈতন্য হলো, এ তো সিদ্ধার্থর পাড়া। তার একটু পরেই নির্দিষ্ট বাড়িতে ঢুকে পড়লাম। মায়াদের ঠিক পাশের বাড়ি। বাইরের ঘরে বেশ কয়েকজন পুলিশের লোক, ইন্সপেক্টর সরকারকেও দেখতে পেলাম। এছাড়া ডাক্তার, ফটোগ্রাফার, ফরেন্সিকের লোকে 6 লাভ। সরকার আমার কাছে এলো। ঘরের এক কোণে চেয়ারে বসা একজন বছর 35-এর লোককে দেখিয়ে বলল, হাজবেন্ড আজ সকালেই বম্বে থেকে ফিরেছে। ভদ্রলোকের চুল উস্কো খুস্কো, বেশ বাস ঠিক নেই, মুখে হতভম্ব ছাপ। সরকার আমায় ভেতরে নিয়ে গেল। বেডরুমে এসেই বুঝলাম আমি কোথায় এসেছি। সেই ঘর। এই ঘরের জানলা দিয়ে মায়ার রান্নাঘরের জানলা দেখা যাচ্ছে। আর বিছানায় চিৎপাত হয়ে পড়ে রয়েছেন মিসেস কাপুর। পরনে নাইটি, মাথা চুরমার, একটা চোখ অক্ষত থেকে যাওয়ায় বিভৎস ভয়ঙ্কর লাগছে তার একদা সুন্দর মুখ। দরজা বন্ধ থেকে মিস্টার কাপুর ধাক্কাধাক্কি করেন, তারপর দরজা ভেঙে দেখেন এই অবস্থা। ওদিকে জানলাটা গ্রিল কাটা, মনে হয় মার্ডারার জানলা দিয়েই ঢুকেছিল। সেই একই গল্প, মাথা গুঁড়িয়ে দিয়ে খুন। আর স্বামীর কথা মতো 2টো সায়া মিসিং আর একটা ব্রেসিয়ার। আর সেক্সুয়াল অ্যাসল্টের কোনো সাইন পাওয়া যায়নি।
আমি মিসেস কাপুরের মৃতদেহ দেখছিলাম। বেঁচে থাকতে সে এত সুন্দর ছিল যে সেদিন চোখ ফেরাতে পারছিলাম না, আর আজ তাকে এত বীভৎস লাগছে সেই জন্যে আবারও চোখ ফেরাতে পারছি না। ব্যাপারটা অদ্ভুত। আচ্ছন্নের মতো সরকারকে জিজ্ঞেস করলাম, তাহলে সিদ্ধার্থ? বেকসুর খালাস আর কি। জেল হাজতে বন্দি থেকে সে বেচারা কি করে মিসেস কাপুরকে খুন করবে, এই আসল আয়রন ম্যানের কাজ। অতএব সিদ্ধার্থ বেকসুর খালাস হয়ে গেল, আর আমিও যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এই কদিন মনের ওপর দিয়ে অসম্ভব ধকল গিয়েছে। সত্যি বলতে কি, ভেতরে ভেতরে একটু অপরাধবোধ যে কাজ করছে না এমন নয়, শুধু শুধু আমার জন্যে ওদের এত হয়রানি হলো, কিন্তু আমাকে তো আমার কর্তব্য করতেই হতো। যাক, সব ভালোই ভালোই মিটে গেল, এই যা শান্তি। টনিকে নিয়ে আবার সুখে ভরে উঠল মায়া আর সিদ্ধার্থর সুখের সংসার। এরপরে যখন ওদের বাড়িতে গেলাম, সেদিন টনি খেলার জন্য আমার হাত ধরে টানতে টানতে ছাদের ঘরে নিয়ে গেল। দেখি ছাদের ঘরে রাজ্যের আলমারি আর লেপ তোষক সাজিয়ে রাখা, টিভি ভিসিআর সারানোর কোনো কারখানার ছিটে ফোটাও সেখানে নেই। কখনো যে সেরকম কিছু ছিল তাও বোঝা যায় না। পরে মায়ের কাছে শুনেছি সিদ্ধার্থ সব রিপেয়ারের কাজ ছেড়ে দিয়েছে। কেন ছেড়েছে সে কথা জিজ্ঞেস করতে আর সাহস হয়নি। হয়তো মায়াই জোর করে ছাড়িয়ে দিয়েছে। ও পেশাদার নার্স, কাকে কি করে সামলাতে হয় সেটা নিশ্চয়ই ও জানে। মিসেস কাপুরের পর আয়রন ম্যান আর কাউকে খুন করেনি, সে আর ধরাও পড়েনি। লালবাজার ফাইলটা বন্ধ করে দিয়েছে নাকি এখনও নিজেদের মতো করে তদন্ত চালিয়ে যাচ্ছে তা আর আমি জানি না। আমায় আর কেসটা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না, কারণ খবরের কাগজের চোখে আয়রন ম্যানের অধ্যায় এখন বাসি হয়ে গিয়েছে। কাটতির জন্য এখন তারা নতুন থ্রিলের খোঁজে। আর আমার ব্যক্তিগত যা আগ্রহ ছিল সেটা তো মায়া আর সিদ্ধার্থের জন্যেই। সেই ঝামেলা যখন মিটেই গেল, আমার আর খোঁচাখুচি করার দরকার নেই। কিন্তু এই গল্পের একটা উপসংহার আছে। বেশ কয়েক মাস বাদে যখন সিদ্ধার্থ অফিসের কাজে আবার বাইরে গেল, আমি আবারও মায়ার সঙ্গে থাকতে গেলাম দুদিনের জন্যে। রাতে লেবুর শরবত খেতে খেতে গল্প করছিলাম, হঠাৎই মায়া বলে উঠল, আচ্ছা, সেই আয়রন ম্যানের কি হলো, যার জন্য তোরা আমাদের এত ভোগালি? তাকে ধরতে পারলি? তো তোরা তোরা মানেটা কি? আমি কি করলাম? কিচ্ছু করিসনি? কি বলতে চাইছিস পরিষ্কার করে বলতো। কয়েক মুহূর্ত আমাদের দুজোড়া চোখের মধ্যে একটা প্রতিযোগিতা চলল। কে আগে আত্মসমর্পণ করবে তার প্রতিযোগিতা। মায়াই আগে চোখ নামালো, তবে হেরে গিয়ে নয়। উদাসীনভাবে বলল, তুই হয়তো কিছু করিসনি, আমি সাধারণভাবে মিডিয়া আর পুলিশের কথা বলছিলাম। সবাই কিন্তু তাদের কাজই করছিল মায়া। সে তো বটেই। আসলে সত্যি বলতে ওদের কথা ভেবে না আমার একটু খারাপই লাগে। এত পরিশ্রম করেও শেষমেশ লোকটাকে ধরতে পারলো না। হয়তো কোনোদিন পারবে। এত বড় একটা সিরিয়াল কিলিংয়ের কেস কি আর এত সহজে বন্ধ হয়ে যাবে? পারলে তো ভালোই। আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলবি, তুই কেন এলি? মানে আমি আমি এলে কি তোর ভালো লাগে না? আমি কি তাই বলেছি? খুব ভালো লাগে, বেশ করেছিস এসেছিস, কিন্তু কেন এলি? সিদ্ধার্থ বাড়িতে নেই, তাই তোকে কোম্পানি দিতে এলাম, আর মজাও হলো। শুধু কি তাই? তুই কি এখনো ভয় পাচ্ছিস? কিসের ভয়? আয়রন ম্যানের। তোর কি মনে হয় সে আবার কোনো শিকার ধরতে বেরোতে পারে? মাথায় একেবারে নেই জিনিসটা তা নয়, কিন্তু সেটাই প্রধান কারণ বললে ভুল বলা হবে। সত্যি বলছি মায়া, আমি তোর সঙ্গে থাকবো বলেই এসেছি। তোর ভালো না লাগলে বলে দিস, আর আসবো না। আহারে, রাগ হলো বুঝি? অভিমানিনী দিদি আমার। এই কি কি করছিস? ছাড় ছাড়। মায়া আমার কাঁধ জড়িয়ে গাল টিপে খুব খানিক আহ্লাদ করলো। তারপর হঠাৎই ওর গলার সুর বদলে গেল। আমার চোখে চোখ রেখে মুচকি হেসে মায়া বলল, ভয় পাস না দিদি, আমি সব সামলে নেব। আগের বারে তো সামলেছি, তাই না?
প্রচণ্ড চমকে আমার হাত পা কয়েক মুহূর্তের জন্য অসাড় হয়ে গেল। মায়ার ঠোঁটের হাসির দিকে তাকিয়ে নিজের হৃৎপিণ্ডের আওয়াজ স্পষ্ট শুনতে পেলাম কানে। হঠাৎ মনে পড়ে গেল অনেক দিন আগে মায়ার বলা একটা কথা। তুই তো কখনো প্রেমে পড়িসনি দিদি। সিদ্ধার্থ যদি বদ্ধ পাগলও হয়, তাহলেও ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। ওকে আমি দারুণ ভালোবাসি রে। ওর জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। সঙ্গে সঙ্গে মনে হলো মায়া মার্শাল আর্টস জানে। হয়তো পেশাদার খেলোয়াড়দের মতো নয়, কিন্তু মিসেস কাপুরের মতো একজনকে কাবু করা ওর পক্ষে যথেষ্ট সহজ। প্রতিবেশী হিসেবে সে মায়াকে চেনেও, কাজেই দরজাও নিজেই খুলে দিয়ে থাকতে পারে। গল্প করতে করতে কোনো অজুহাতে তাকে বেডরুমে নিয়ে গিয়ে ফেলতে এবং বাকি কাজটুকু শেষ করতে কি মায়াকে খুব বেগ পেতে হবে? শারীরিকভাবে না, আর মানসিকভাবে ও যে কেমন শক্ত ধাতুতে গড়া তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তাহলে মিসেস কাপুরকে কি মায়াই নিজের ভালোবাসার জন্যে ওকে এত দূর যেতে পারে? যদি তাই হয়ে থাকে তাহলে সিদ্ধার্থ সত্যি সত্যি আয়রন ম্যান, যে ছটা মেয়েকে নৃশংসভাবে খুন করেছে। আমার এই যুক্তির পক্ষে কোনো যুৎসই প্রমাণ নেই। পুরোটাই আমার কল্পনা হতে পারে, কিন্তু কিছুতেই আমি মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না যে সিদ্ধার্থই যদি আয়রন ম্যান হতো, তাহলে মিসেস কাপুরকে খুন করার জন্য মায়ার মোটিভ, মিনস আর অপরচুনিটি তিনটেই ছিল। কিরে, চুপ করে গেলি যে? সিদ্ধার্থ? ভাবছিস পুলিশ যদি আবার ওকে এই কেসের সঙ্গে মিছিমিছি জড়িয়ে হেনস্থা করে? ভাবিস না, আমাকে টপকে কেউ কোনোদিন ওর কোনো ক্ষতি করতে পারবে না। পুলিশও না, ও নিজেও না। আমি সব ঠিক করে দেব। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন অনিশ দেবের লেখা সামান্য ঝুঁকি। অনিশ দেবের জন্ম 22শে অক্টোবর 1951 সালে। 1990-এ অ্যাপ্লাইড ফিজিক্সে পিএইচডি করবার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পাশাপাশি চলতে থাকে সাহিত্য চর্চা। প্রিয় বিষয় রহস্য, রোমাঞ্চ এবং অবশ্যই কল্পবিজ্ঞান। বাংলায় কল্পবিজ্ঞান কাহিনীর জন্য তিনি বিশেষভাবে পরিচিত। অনিশ দেবের লেখা বহু গল্প আমরা ইতিমধ্যে সানডে সাসপেন্সে আপনাকে শুনিয়েছি। তার মৃত্যু হয় 28শে এপ্রিল 2021 সালে। এই গল্পটির অডিও নাট্যরূপ দিয়েছেন শতাব্দী ভট্টাচার্য, তত্ত্বাবধানে ইন্দ্রাণী। গল্প পাঠে এবং দিদির ভূমিকায় বিদীপ্তা চক্রবর্তী, মায়া শাওলি চট্টোপাধ্যায়, সুদেব চ্যাটার্জি শেখর, জনৈক তরুণী সুনয়না ভৌমিক, সুবিনয় অনির্বাণ ভট্টাচার্য, ডক্টর রায়চৌধুরী সৌভিক গুহ সরকার, ইন্সপেক্টর সরকার অংশুমান পাল, যতীন বসু রায়, কৌশিক লাহিড়ী, সিদ্ধার্থ অগ্নি, গল্পের সূত্রধার ইন্দ্রাণী, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, প্রচার পরিকল্পনা অগ্নি, কার্যনির্বাহী প্রযোজনায় অরুণিমা দে, সহযোগিতায় দিবার্ঘ, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী, শব্দগ্রহণ এবং পরিচালনায় অগ্নি। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ স্তুতি চক্রবর্তী, কৌশিক লাহিড়ী এবং অনির্বাণ ভট্টাচার্যকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। সানডে সাসপেন্সে অনিশ দেবের আরও গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা বা ডাউনলোড করতে পারেন গানা অ্যাপ।